রয়েছে সেই পাঠটা থেকে আমাদের কি কি জিনিস পাই? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। আর তম যে পাঠটা রয়েছে সেই পাঠটা থেকে আমরা কি পাই? পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত। বুঝতে পারছেন? পঞ্চ মহাভূত। এই পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এইগুলো সমস্ত গুলো একত্র করে আমাদের শরীর তৈরি হয়েছে। এবার এই গল্পটা, এই চতুর্বিংশ তত্ত্ব আলোচনা করার কারণটা কি, কেন আমি এখন আলোচনা করছি? কারণ হচ্ছে এই চতুর্বিংশ তত্ত্বে যে পঞ্চমহাভূতটা বলছে, পঞ্চমহাভূত গুলো কি? পঞ্চমহাভূত গুলো হচ্ছে স্থিতি, অপ, তেজ, মরুদ, বোম। এইটা হচ্ছে আমাদের 5 এলিমেন্ট। প্রকৃতিতে এই 5টা জিনিস রয়েছে। এই 5টা জিনিস থেকে আমাদের শরীরের পার্ট রয়েছে। এই 5টা জিনিসের যখন আমাদের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয় তখন ডিজিজ হয়। আচ্ছা, তার চেয়ে বলে রাখি, যখন সত্য, রজ, তম এই 3টে পার্ট যখন পাওয়া যাচ্ছে তখনও কিন্তু শরীর তৈরি হয়নি। তারপর যখন এগুলোর মধ্যে তারতম্য দেখা গেছে, চেঞ্জেস হয়েছে, পার্সেন্টেজে চেঞ্জেস হয়েছে, তখন ধীরে ধীরে কিন্তু এটা শরীর তৈরি করছে। মানে কোনো জিনিস পিওরেস্ট ফর্মে কিছু তৈরি হয় না, পিওরেস্ট ফর্মে তৈরি হয় না। একটা খুব সহজ ভাষা, মেয়েরা খুব ভালো জানে, ছেলেরাও জানবে। সোনা খুব একদম যদি 24 ক্যারেটসে কিছু তৈরি হয় না, সেই রকমই কখনো কোনো পার্টিকুলার জিনিস যদি একদম সেম লেভেল থাকে, পিওর ফর্মে থাকে, কোনো কিছু তৈরি হয় না। সত্য, রজ, তম, এই সত্য, রজ, তম যখন এফেক্টেড হচ্ছে বা এগুলোর মধ্যে অ্যাকুমুলেশন হচ্ছে বিভিন্ন জিনিসের, দোষের, তখন কিন্তু এটা কনভার্ট কিসে হয়? তখন কনভার্ট হয় বায়ু, পিত্ত, কফ। এই বায়ু, পিত্ত, কফ যখন তৈরি হলো সেই অবধি ঠিক আছে, শরীর তৈরি হচ্ছে। এইবার বায়ু আমরা যদি ধরে নিই, পিত্ত, কফ সব মিলে আমার শরীর 100% তৈরি। 100 যদি ধরে নিই, আমি যদি ধরে নিই 100কে যদি 3 ভাগে ভাগ করি, সত্য পার্সেন্টেজ 33.3, রজের পার্সেন্টেজ 33.3, তমের পার্সেন্টেজ 33.3, মানে তম থেকে আসছে কি আমাদের আমাদের কফ গুণ, রজ থেকে কি আসছে আমাদের পিত্ত গুণ, আর বায়ু থেকে আসছে আমাদের, সত্য থেকে আসছে আমাদের বায়ুগুণ। এইগুলো যখন সমান ইকুয়াল ব্যালেন্সে রয়েছে তখন কিন্তু আমাদের কোনো কিছু তৈরি হচ্ছে না। এগুলো যখন দূষিত হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে, সেকেন্ড পোর্শন তৈরি হচ্ছে, এবং তখন তারপরে এই যে নর্মাল জিনিসের যখন তারতম্য তৈরি হচ্ছে, মানে কি ইকুয়াল কন্ডিশনে নেই, একটা জিনিস বাড়ছে, একটা জিনিস কমছে, বায়ু বাড়ছে, কফ কমছে, পিত্ত বাড়ছে, কফ কমছে, বায়ু বাড়ছে, এই এই যে ওঠা নামা তারতম্যটা যখন হবে তখনই শরীর তৈরি হয়েছে। এবং এই এই তারতম্যটা যখন বেশি হবে তখনই শরীরে রোগ তৈরি হচ্ছে। একই জিনিস শরীর তৈরির জন্য দায়ী এবং সেই জিনিসটাই আমার শরীরের রোগের জন্য দায়ী। বোঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা একটা বেসিক কনসেপ্ট। এটা হচ্ছে সমস্ত কিছু, যোগেরও বেসিক কনসেপ্ট এটা, আপনার আয়ুর্বেদেরও বেসিক কনসেপ্ট এটা, এবং ন্যাচুরোপ্যাথির বেসিক কনসেপ্ট এটা। দিস ইজ আ বেসিক কনসেপ্ট। যা আমার শরীরে আছে সেটাই আমাকে নর্মাল রাখলে সেটাও শরীর সুস্থতা দেবে। সেটার মধ্যে যদি কোনো রকম ইম্পিউরিটি ঘটে বা কোনো একটা ইমব্যালেন্স ঘটে, সেখানেই আমার ডিজিজ তৈরি হচ্ছে। এতক্ষণ হচ্ছে যোগের কথা বললাম, কারণ এটা হচ্ছে আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের অরিজিন তত্ত্ব আমাদেরকে জানতে হবে। এটা ন্যাচুরোপ্যাথি। ন্যাচুরোপ্যাথি, ন্যাচার প্লাস প্যাথি, এই দুটো শব্দ মিলে ন্যাচুরোপ্যাথিটা তৈরি হয়েছে। ন্যাচার যে শব্দটা হচ্ছে, সেই শব্দটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, আর প্যাথিটা যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। পরের স্লাইডটা দিন, পরের স্লাইড। ন্যাচুরোপ্যাথি যে পরে যে দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, একটা গ্রিক ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে। ল্যাটিন ওয়ার্ড যেটা রয়েছে সেটা ন্যাচুরা, ন্যাচুরা শব্দ থেকে তৈরি হয়েছে, যেটার মানে হচ্ছে নেচার। আর হচ্ছে কি হবে, ইনস্ট্রুমেন্টটা থেকে যাবে, মাথায় ঢুকবে না,
মাথার ইনস্ট্রুমেন্টে ঢোকান, বাকি সব পেয়ে যাবেন। এগুলো এমন কিছু না, জাস্ট মনে রাখুন, দেখুন, ভাবুন, কোনো না কোনো সময় আমি জানি আপনার ব্রেনের যে সেলটা আমি অ্যাক্টিভেট করে দেবো, সেটা আজ না হয় 7 বছর পরে হোক, 14 বছর পরে হোক, সেই জিনিসটা আপনার ব্রেন থেকে আসবেই। আপনার ব্রেনের অনেকগুলো সেল কোনো কাজ না করে অলস হয়ে ঘুমিয়ে রয়েছে, এগুলোকে অ্যাক্টিভেট করুন, ঠিক পাবেন, ঠিক পারবেন। এগুলো এগুলো এমন কিছু না, এমন খুব একটা কঠিন কিছু নয়। যাকে ল্যাটিন শব্দ ন্যাচারাল থেকে নেচার শব্দটা এসছে, আর গ্রিক ওয়ার্ড প্যাথি থেকে প্যাথি শব্দটা এসছে। নেচার প্লাস প্যাথি, প্রাকৃতিক উপায়ে কোন রোগ নির্ণয়, নির্ধারণ এবং তার চিকিৎসার পদ্ধতিটাই হচ্ছে ন্যাচুরোপ্যাথি। কি বলছি? প্রাকৃতিক উপায়ে, প্রকৃতি নেচার থেকে যেটা আসবে সেই জিনিসটার মাধ্যমে কোন রোগ নির্ণয়, মানে রোগের কজ, রোগের ডায়াগনোসিস এবং রোগের ট্রিটমেন্ট সবকিছুই প্রকৃতি দ্বারাই হবে, সেটাই হচ্ছে ন্যাচুরোপ্যাথি। ইটস আ সায়েন্স যেখানে প্রকৃতির উপাদানগুলোকেই চিকিৎসা করা হয়, প্রকৃতির উপাদান দ্বারাই চিকিৎসা করা হয় সমস্ত কিছু, এবং প্রকৃতির উপাদানটাই আমার শরীরে কোন রকম ভাবে রোগ তৈরি করছে বলে আমরা সেইভাবেই তার বিপরীতধর্মী জিনিস দিয়ে ট্রিটমেন্ট করব। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, আর কিছু না। এখানে হিস্ট্রি যেখানে কি বলছে, আমরা কি আমাদের মেডিসিন, চিকিৎসা শাস্ত্রের প্রথমে আমরা ফাদার অফ মেডিসিন, ফাদার অফ ট্রিটমেন্ট আমরা কাকে বলি? হিপোক্রেটিসকে বলি। সেই 400 BC থেকে শুরু করে 460 থেকে 375 অব্দি ওই টেনিওরটাকে আমরা বলি হিপোক্রেটিসের টাইম, এবং তিনি ফাদার অফ মেডিসিন। কিন্তু এখানে ফাদার অফ মেডিসিনের জায়গা আমরা বলছি, যেহেতু পরবর্তী সময়ে ডক্টর বেনেডিক্ট লাস্ট এটা নিয়ে উনি কাজ করছেন, এটা নিয়ে কাজ করেছেন, এবং এই জিনিসটা উনি প্রথম বুঝতে পেরেছেন যে প্রকৃতি, হ্যাঁ, যার ডিজিজ হচ্ছে বাইরে থেকে তো কোনো জিনিস হচ্ছে না, নিজের বডি থেকেই কোনো কিছু জিনিসের তারতম্য ঘটার কারণে, ভিটিয়েশনের কারণে আমার রোগটা হচ্ছে, এবং শরীরই তার মধ্যে সমস্ত ক্যাপাসিটি রয়েছে, সমস্ত জিনিস রয়েছে, সে নিজেই সেটাকে হিল করা। এবং তিনি প্রথম এই শব্দটা দেন যে ন্যাচুরোপ্যাথি, একসঙ্গে শব্দটা পাওয়া যায় ন্যাচুরোপ্যাথি। সেই জন্য স্যার বেনেডিক্ট লাস্টকেই আমরা বলি ফাদার অফ ন্যাচুরোপ্যাথি। উনি পরবর্তী সময় অনেক ওনার এস্টাবলিশ করেন স্কুল, আমেরিকান স্কুল, এবং এটা হচ্ছে বাইরের জগৎ। এবার আমাদের দেশে কোনো কিছু রাজ অনুগত্য ছাড়া কোনো কিছু ফ্লারিশ হয় না, রাজ অনুগত্য ছাড়া কোনো কিছু ফ্লারিশ হয় না। গান্ধীজি দেখলেন, উনি একটা বই পড়লেন, কার বই পড়লেন? অ্যাডলফ জাস্ট, ওনার একটা বই পড়লেন, রিটার্ন টু নেচার। এটাই বইটা পড়ার পর এই বইটা ওনার মধ্যে এত ইনফ্লুয়েন্স করেছে, এত ভাবে ওনাকে উজ্জীবিত করেছে যে হ্যাঁ, এটা আমাদের ভারতের প্রাকৃতিক জিনিস, সেটাকে ওরা বাইরে থেকে এসে বাইরের জিনিস হিসাবে বলে এভাবে এস্টাবলিশ করতে, অ্যাকচুয়ালি অরিজিনটা তো ভারতে। কারণ আমরা এই জায়গাটার, এই যে এখানে বলছি, কারণ এইখানে বলছে 1800 BC, 1875 এ উনি জন্মেছে, 1845 এ উনি মারা গেছে, তার মধ্যে 1895 এটার নাম দেওয়া হয়েছে। তার আগে 1800 শতাব্দীর আগে, 1900 শতাব্দীর আগে, সে তারও আগে, 1700 শতাব্দী তারও আগে, তার আগে তো আমার যোগের বইগুলো ছিল, আমার পুঁথিগুলো তো ছিল, আমার তো বেদ ছিল, সেখানে তো সবকিছুই আছে, সেখানে তো প্রকৃতিতে যা যা আছে সেটাই আমাদের ট্রিটমেন্ট প্রসেস, এগুলো তো বলাই আছে। বাইরের জিনিস খোঁজার দরকার নেই, নিজের সঙ্গে নিজের যুক্ত হওয়া এবং তার সঙ্গে কিভাবে চিকিৎসা করবে সেটা তো বলাই রয়েছে। কিন্তু নতুন করে আবার এসছে, এক এক সময় এক এক জিনিসের ফ্লো হয়, একটা ঢেউ আসে, নবজাগরণ ঘটে, সেরকমই এটা এক সময়। তখন গান্ধীজি রিটার্ন টু নেচার এই বইটাতে উনি খুব ইনফ্লুয়েন্স হন, এবং তারপর পরবর্তী সময়ে এটাকেই উনি আত্মস্থ করার চেষ্টা করেন, অনুভব করার, অনুধাবন করার চেষ্টা করেন। এবং ওনার কি বলবো, ওনার নিজের পরবর্তী সময় উনি বেশ কিছু বই লেখেন এটার উপর, ন্যাচুরোপ্যাথির উপর, এবং সেটা উনি নিজে প্রচলন করেন কিভাবে কি করতে হবে, এবং পরবর্তী সময় ওনার যে বাড়ি পুনেতে ছিলেন সেটাকেও উনি ন্যাচুরোপ্যাথি সেন্টার হিসাবে দান করে গেছেন। ওনার অনেকগুলো বই আছে। উনি দিনের শেষে ওনার জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পেরেছিলেন যে যে কখনোই আমাদের যখনই কোনো কিছু করতে যাব, আমাদের শেষ অংশটাই কি, উনি লাস্ট ওয়ার্ডটা কি ছিল? হে রাম, তাই তো? ওনার রাম নাম খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস, তার মধ্যে যে ভাইব্রেশন রয়েছে,
তার মধ্যে হিলিং পাওয়ার রয়েছে, নট অনলি ফিজিক্যাল বাট অলসো স্পিরিচুয়াল বাট অলসো মেন্টাল। তো সেই জন্য ওই জিনিসগুলো উনি পরবর্তী সময় ওনার বেশ কিছু বই রয়েছে এর ওপর, এবং সেই এখানে তো আমি একটা হরিজনে একটা বই দিয়েছি, আর অনেকগুলো বই আছে যে বইগুলোতে উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন, ন্যাচুরোপ্যাথি কি, ন্যাচুরোপ্যাথি কিভাবে কি হবে। আচ্ছা, ডেফিনেশন হচ্ছে কি, আমি একটু আগে বললাম নেচার কিওর নট দ্য ফিজিশিয়ান, মানে কোন ব্যক্তি বিশেষ চিকিৎসা করে না, চিকিৎসা করে প্রকৃতি, নিজেই নিজেকে চিকিৎসা করার প্রসেস, যেটা আমাদের হিপোক্রেটিস বলে গেছে, চিকিৎসার বিজ্ঞানের প্রথম যাকে ফাদার বলা হয় তা তিনি বলে গেছেন কোনো ব্যাধিতে কোনো মেডিসিনে কোনো কিছু হয় না, নিজেই নিজেকে ঠিক করতে হয়। কনস্ট্রাকটিভ মেথড অফ ট্রিটমেন্ট, আচ্ছা, এইম টু রিমিট বা দা বেসিক কজ। বেসিক কজ কি, যে কারণে আমার ডিজিজটা হয়েছে সেই কারণটাকে বের করে দাও, সেই বেসিক কজটাকে রিমুভ করতে পারলেই আমার কিন্তু ডিজিজটা আমার বডি থেকে চলে যাবে। এটা বলছে সেকেন্ড পয়েন্টে কি, দা ফ্রিলি অ্যাভেলেবল যে ন্যাচারাল এলিমেন্টটা রয়েছে, কি রয়েছে, ফ্রিলি অ্যাভেলেবল রয়েছে আমাদের পঞ্চমহাভূতে, কি রয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যেই জিনিসটা রয়েছে, যে জিনিসটা প্রথমেই আমি আলোচনা করেছি, সেই জিনিসটাই হচ্ছে, সেই জিনিসগুলোই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্রসেস, এবং এটা কি দিয়ে করব, আমার পঞ্চমহাভূত দিয়েই করা হবে, সেটাই। তারপরে কি, ন্যাচুরোপ্যাথি নট অনলি দ্য সিস্টেম, ইটস এ হিলিং বাট অলসো দ্য ওয়ে অফ লাইফ। এখনকার সময় খুব বেশি শোনা যায় কি, ডায়াবেটিস ট্রিটমেন্ট করবেন, লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন কি, কোথা থেকে আসবে, আকাশ থেকে তো পড়বে না, অন্য কিছু তো হবে না। আজকে আপনি দুপুরে 3টের সময় খান, কালকে তো আপনাকে বলতে পারি না আপনি সকালবেলা 8টার সময় খেয়ে নেবেন, 6টার সময় খেয়ে নেবেন, দুপুরে 12টায় খেয়ে নেবেন, রাতেরটা 6টায় খেতে হবে। যদি আপনি এটা করতে পারেন, দিস ইজ দ্য প্রপার লাইফস্টাইল, যদি আপনি করতে পারেন, আপনার কিন্তু সিস্টেমে চলে এলো লাইফ বডি, যেটা এতদিন ধরে মডার্ন সায়েন্স বলছে সিম্প্যাথেটিক অ্যাকশন বেড়ে আছে, সিনথেটিক অ্যাকশনটা আপনার বডিতে ঠিকমতো কাজ করছে না, বলছে আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, মেটাবলিজম ঠিকমতো হচ্ছে না, সেগুলোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আলাদা কিছু করতে হচ্ছে না, জাস্ট একটা মডিফিকেশন, সেটাও তাই, ইটস আ ওয়ে অফ লাইফ। পঞ্চমহাভূতের সঙ্গে 5 এলিমেন্টস কি কি আছে আমাদের, 5 এলিমেন্টস আছে আমাদের। অগ্নিতত্ত্ব এখানে প্রথম দেওয়া হয়েছে, ফায়ার এলিমেন্ট অগ্নি, দেন হচ্ছে এয়ার, দেন হচ্ছে ওয়াটার এলিমেন্ট জল, জল তত্ত্ব, আর্থ পৃথিবী তত্ত্ব, তারপরে হচ্ছে ইথার বা আকাশ তত্ত্ব বা ভ্যাকিউম, আর হচ্ছে এয়ার এলিমেন্ট বা বায়ু তত্ত্ব, পঞ্চমহাভূত। এইবার এটা বলছে যে আমরা কোনো কিছু করলে, আমরা যা জিনিস করি, কিছু পিলারের উপর আমার জীবনটা নির্ধারিত, কি কি সেটা, সেটা রয়েছে আমার রয়েছে আহার, বিহার, বিচার এন্ড আহার, বিহার, আচার এন্ড বিচার। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই শব্দগুলোর ওপর আমার মেন্টাল কন্ডিশন অ্যাজ ওয়েল এজ আমার ফিজিক্যাল কন্ডিশন ডিপেন্ড করে। আমি কি খাচ্ছি, আমি কি করছি, আমি কিভাবে চলছি, সেটা ইম্পর্টেন্ট। তার সঙ্গে আমি অন্যের সঙ্গে কি কন্ট্যাক্ট করছি, সেটা ইম্পর্টেন্ট। বিচার, আমার থটস কি, এই সবগুলো যদি আমি ঠিক রাখতে পারি, আমার মেন্টাল ডিজিজ, কোনো ডিজিজ মানে অলওয়েজ সাইকোসোমাটিক, নট অনলি সোমাটিক, মানে শরীর সংক্রান্ত নয়, সবকিছু ডিজিজের সঙ্গে কারণ রয়েছে আমার সাইকো বিষয়। আমি যা ভাবছি, যেরকম ভাবছি, সেটাই আমার প্রতিফলিত শরীরের মধ্যে। তো আহার, বিহার, আচার এবং বিচার, এই 4টে ইম্পর্টেন্ট পিলার হচ্ছে আমাদের ন্যাচুরোপ্যাথি। এখানে যদি আমি আলোচনা করি, যোগের খুব সুন্দর শব্দ পাবেন। যোগের আপনারা যদিও মাত্র ঢুকে যারা জানেন, যোগের কি কি পোর্শন রয়েছে, কি কি পোর্শন, কেউ একজন আইডিয়া করতে পারছেন? যোগের ধাপগুলো বলুন। ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এগুলো হচ্ছে যোগের স্টেপ বাই স্টেপ, ওয়ান স্টেপ থেকে অন্য স্টেপ। তা ফার্স্ট যে দুটো স্টেপ বলা হয়েছে, সেটাই কিন্তু এই 4টে পিলারের উপর নির্ভরশীল। সোশ্যাল কন্ডাক্ট, পার্সোনাল কন্ডাক্ট, এইগুলো যদি ঠিক থাকে, মানে এই 4টে পিলার যদি ঠিক থাকে, প্রথম দুটো যোগের পোর্শন সেটাকে আমরা কভার করব, মানে প্লে 1, প্লে 2।
মানে কি আপার কেজি লোয়ার কেজি আমরা পাশ করে গেলাম। আমি যদি এই 4টে পিলারকে নিজের মধ্যে আত্মস্থ করতে পারি, এই জিনিসটা যদি আমি করতে পারি, প্রথম মানে আপনারা এখন ক্লাস 1-এ ওঠেননি, কেজির যে দুটো ভাগ রয়েছে লোয়ার কেজি আপার কেজি, সেটা আপনারা কভার করলেন। দিস ইজ দ্য একদম লোয়ার লিমিটে। আপনাকে যোগ্য হতে হবে। আমি ক্লাস 1-এর যোগ্য হয়েছি যেদিন, সেদিন আমি ক্লাস 2-তে উত্তীর্ণ হয়েছি। আমি ক্লাস 2-তে যেদিন যোগ্য হয়েছি, আমার একটা রিপোর্ট কার্ড এসছে, আমার নাম্বার এসছে, আমাকে সবকিছু আমার যে যে ক্রাইটেরিয়া সেগুলো পাস করার পর আমাকে একটা পি শব্দটা এসছে, সেই জন্য আমি ক্লাস 2-তে থেকে 3-তে গেছি। সেই রকমই আমি যদি এই 4টে পিলারকে নিজের লাইফে আত্মস্থ করতে পারি, আমি নিজেকে নিজের মতো করে বুঝতে পারি, তাহলে আমি বেসিক জিনিস যেটা আছে আমি সেটা করতে পারবো। এটা যখনই আমি করতে পারবো, আমার কিন্তু যে ডিজিজ, রোগ যে হয়, রোগের প্রথম যে ধাপটা, সেটাই কিন্তু আমার শরীরে আর হবে না। আমি ঠিক মতো যদি আহার করতে পারি। আহার কি? আমরা যা খাই। ওষুধ কি? আমরা যা খাই। ওষুধ আলাদা কিছু নয়, আহার আলাদা কিছু নয়। ফ্রিকোয়েন্সি বাড়িয়ে, তারতম্য বাড়িয়ে, পার্সেন্টেজ বাড়িয়ে যা আমরা মুখে দিয়ে দিই, সেটাই হচ্ছে ওষুধ। ড্রাগ অ্যান্ড ফুড, এই দুটোর মধ্যে ডিফারেন্স খুব অল্প, নেই। আমরা যা খাচ্ছি, সাপোজ আপনি রেগুলার জল খাই বডির ব্যালেন্স রাখার জন্য, এই জলের তারতম্য করে দিয়ে আপনি আপনার ট্রিটমেন্ট করতে পারবেন। তো এটা তো আলাদা করে আমি আপনাকে বলতে পারেন আপনার মেডিসিন, অ্যাকচুয়ালি আমি আপনাকে মেডিসিন হিসাবে জল দিচ্ছি, আমি রেগুলার খাচ্ছি, এটা আলাদা। আমি পরিমাণটা চেঞ্জ করে দিলাম, টাইমিংটা চেঞ্জ করে দিলাম, খাওয়ার আগে খাবেন, খাওয়ার পরে খাবেন, খাওয়ার মাঝে খাবেন, খাওয়ার প্রত্যেকটা গ্লাসের সঙ্গে খাবেন, কখন খাবেন সেটা দিয়ে দিলে আপনার কিন্তু হয়ে যাবে ট্রিটমেন্ট। আলাদা কিছু দরকার নেই। আপনি যা জিনিস খাচ্ছেন, সেই জিনিসের যে পোষণটা ঠিক মতো করে দিলে আপনার আজকে ট্রিটমেন্ট হয়ে যাবে। সাপোজ আপনার কনস্টিপেশনের পেশেন্ট, আমি আপনার যা খাচ্ছেন, আপনি আমার খাবারের মধ্যে আমি আলাদা কিছু করলাম না, জাস্ট ওটার মধ্যেই যদি বলি আপনি ভেজিটেবল এই ভেজিটেবলটা অ্যাড করে দিন, আপনি সেই সিজনাল ভেজিটেবলটা হয়তো খান, কিন্তু তার পরিমাণটা যখন আমি মানে পরিমাণটা বাড়িয়ে দেবো, তখনই কিন্তু এটা ট্রিটমেন্ট হয়ে গেল, চিকিৎসা হয়ে গেল। আলাদা কোনো কিছু কিছু দিচ্ছি না কিন্তু। আহার, বিহার, বিহার বলতে এবার হচ্ছে আমি কি করব, কিভাবে চলবো। আমাদের শাস্ত্রে বলা আছে আমরা কখনোই খুব দ্রুত, খুব স্লো, মানে যেটা এক্সট্রিম, এক্সট্রিম ফাস্ট, এক্সট্রিম স্লো বা এক্সট্রিম মানে রেস্ট নেওয়া, এই জিনিসগুলো কখনোই করতে পারবেন। এক্সট্রিম কোনোটাই চলবে না। সমস্ত কিছুর মধ্যে, প্রকৃতির মধ্যে কখনো, প্রকৃতিতে জঙ্গলে গেছে, প্রকৃতির একটা নিজস্ব রিদিম রয়েছে, একটা ছন্দ রয়েছে। ওই ছন্দটার বাইরে চলে গেলে এটা মানে কোনো একটা অশনি সংকেত দেওয়া হয়। যেরকম হাওয়া বইছে, সেরকম হাওয়ার গতিটা যদি বেড়ে যায়, তখন আপনাকে ডিটেক্ট করতে হবে ওখানে কিছু আইদার ঝড়, কোনো কারণে ওখানে ভ্যাকিউম তৈরি হয়েছে, সেই জন্য সেই জায়গা থেকে অন্য জায়গা থেকে হাওয়া এসে ওখানে যাচ্ছে, সেই জন্য হাওয়ার বেগটা বেড়ে গেছে। আমি যখন কোনো জিনিস যাব, কোনো ভেহিকেল নেব, কোনো যেমন আগের কথা যদি বলি, যারা ঘোড়া চালাতো, অশ্ব চালাতো, হাতি চালাতো, উট চালাতো, তাদের কিন্তু কিছু কিছু ডিজিজ হয়। এখন আমরা অনেক একটা শব্দ খুব ভালো শুনবেন আপনারা, সেটা হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ড। এটা আগেকার দিনও ছিল। যারা অশ্বরক্ষী ছিল তাদের আলাদা ডিজিজ ছিল, রোগ হতো। যারা হাতি চালাতো তাদের আলাদা রোগ ছিল। যারা পালকি বইতো তাদের আলাদা রোগ ছিল। যারা একদম ফ্রন্ট ফিল্ডে যুদ্ধ করতো তাদের আলাদা রোগ ছিল। এই জিনিসগুলো তখনও ছিল, নামটা মডিফাই হয়েছে এখন অকুপেশনাল হ্যাজার্ড। আপনি যদি মুট বন, তাহলে আপনার নিজস্ব কিছু হ্যাজার্ড থাকবে। ইনফ্যাক্ট টিচারদের আলাদা করে হ্যাজার্ড হচ্ছে আপনার ক্ষেত্রে, যখন বেশি করে বলছেন ভোকাল কর্ডের উপর চাপ হচ্ছে, দাঁড়িয়ে থাকছেন লং স্ট্যান্ডিং, যখন ক্লাসে আপনি ভিজিট করছেন, তখন আপনার লং স্ট্যান্ডিং দাঁড়ানোর জন্য কিছু স্পেসিফিক ডিজিজ হচ্ছে। এটা যেটা কাজ করছে, আপনি হোম মেকার সারাক্ষণ ধরে দিনে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা একসঙ্গে লং স্ট্যান্ডিং রান্না করতে হচ্ছে, বাকি সময়টা উনি রেস্ট করছে না, সবার চিন্তা করছে, সবাইকে কি খাবে, সবার কথা ভাবা, সবার কাজগুলো করা, সবার গুছিয়ে দেওয়া, অনেক কোন টাফ জব। তো এই জিনিসগুলোই কিন্তু
দিনের পর দিন রিপিটেটিভ যখন করবো তখন কিন্তু আমার মেন্টালি এবং ফিজিক্যালি আমার কিন্তু রোগ তৈরি হবেই, আমার মোনোটোনাসনেস আসবেই, আমি একঘেয়েমির মধ্যে দিয়ে পড়বই। তো এই জন্য এইখানেই আমাদের কাজ হচ্ছে ন্যাচুরোপ্যাথি এবং যোগের, এখানেই কাজ শুরু হচ্ছে। আমাদের বাইরে থেকে আমার ভেতরটা আগে তৈরি করা দরকার, ভেতরটাকে পরিষ্কার করা দরকার। প্রথম পরিষ্কার করলাম আহার দিয়ে, শুদ্ধ আহার খেলাম যেটা ইজিলি ডাইজেস্ট হচ্ছে, যেটা আমার স্টুল প্রসেস করতে কোনো অসুবিধা হচ্ছে না, ইজিলি আমার হজম হচ্ছে, মেটাবলিজম হতে অসুবিধা হচ্ছে না, এবং সেখান থেকে প্রপার নিউট্রিশন পাচ্ছি। আমি খাচ্ছি ভালো ভালো, কিন্তু আমার হচ্ছে না ডাইজেশন, আমার মেটাবলিজম একদম গন্ডগোল হয়ে গেল, আমার স্টুল হয়ে গেল গন্ডগোলে, আমার কোনো লাভ নেই। আমি যত দামি জিনিসই খাই, যত গুড ভালো জিনিস, সত্য গুণাত্মক জিনিস খাই, দামি জিনিস খাই, কোনো লাভ নেই যদি আমার জিআই সিস্টেমটা ঠিক না থাকে। আমি যদি হজমই করতে না পারলাম, সেই জিনিস খেয়ে আমার উপকার হবে না। তো সেই জন্য আমি যদি সাত্ত্বিক ভাবে থাকি, আমার ডাইজেশন পাওয়ারটা ঠিক থাকবে, আমার হজমটা ঠিক থাকবে। আমার হজমটা ঠিক হলে এগুলো সব চেনের মতো, আমার খেলাম যেটা আমার দেখে ভালো লাগলো, আমার টেস্ট পার্ট নিল, টেস্ট পার্ট তো জাস্ট এইটুকু জীবাণুর যতটুকু অংশ, তারপর তার টেস্টই স্বাদ চলে গেল, তারপরে বডিতে গেল, স্টোমাকে গেল, স্টোমাক থেকে আমার ইন্টেস্টাইনে গেল, ইন্টেস্টাইন থেকে আমার অ্যাবজর্পশন হলো, কিছুটা ব্লাডে গেল, ব্লাডে গিয়ে তার কম্পোজিশন মেনটেন করলো, বাকি নিউট্রিশনটা হোল বডি প্রত্যেকটা সেলে দিয়ে দিল। এই প্রসেসটা হ্যাম্পার হলে কি হবে, আমার সেলে গেল না, আমার সেলে খাবার গেল না। তার মানে এটা কি, তার মানে আমার সেলের মধ্যে, প্রত্যেকটা সেলের মধ্যে যেই নিউট্রিশনটা যাওয়া দরকার সেই নিউট্রিশনটা যাচ্ছে না। সেখানে যদি আমার না যায়, তখন কিন্তু এর মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হলো। হলো তো, আপনি খাওয়ার কথা যা, সেই খাবারটা যদি আপনার কাছে না যায়, আপনি খেতে চাইছেন ভাত, সেই ভাতটা না গিয়ে একদিন পরে গেল পান্তা, তাহলে পান্তার উপকারিতা আছে, কিন্তু তার আপনার কাজটা তো হলো না। তো সেইখানে কিন্তু আপনার মরবিড মেটেরিয়াল তৈরি হলো, কেন কি, কিছু পচনশীল জিনিস তৈরি হলো বা কিছু বিষাক্ত জিনিস তৈরি হলো। কি হবে সেটা, এটাই অ্যাকুমুলেশন হবে, এটাই কোথাও না কোথাও জমবে। যখন জমবে তখন ওটাই কিন্তু একটা ম্যানিফেস্ট হবে, একটা ডিজিজ হিসাবে, একটা রোগ হিসাবে ম্যানিফেস্ট হবে। সেখানে সেই জায়গাটায় স্থির হয়ে থাকতে পারে, লাইক টিউমার, লাইক আদার ডিজিজ হতে পারে, বা এটা আবার সার্কুলেশনে ঢুকবে, আবার সেটা আমার ব্লাডের মধ্যে দিয়ে, বা আমার কোনো লসিকা গ্রন্থ দিয়ে, আমার নার্ভের বিভিন্ন রকম এন্ড দিয়ে ওটা আবার ঢুকে আবার সেগুলোকে অবস্ট্রাকশন করতে পারে। তো এটাই হচ্ছে, সেই জন্য ওটা যদি না পৌঁছায়, সেখানে আমাদের এই চারটে পিলার হচ্ছে মেইন জিনিস, এটাকে আমাদের মেনটেন করতে হবে, এই মেনটেন করতে হবে, না করলে কিছুই নেই। এটা কিছু বললাম না, নেক্সট। একটু আগে আমি যেটা কি বললাম, অ্যাকুমুলেশন অফ মরবিড মেটেরিয়াল, ওয়েস্ট প্রোডাক্ট কোথেকে আসছে, বাইরে থেকে। কি আমি আর বললাম না, আমার শরীরের মধ্যে তো আমি নোংরা জিনিস পৌঁছে দিতে পারছি না, আমার খাওয়া থেকে ইম্পিউরিটি হচ্ছে, যে জিনিসটা আমার উপকার করার কথা সেই জিনিসটাই আমার অপকার করছে। এটা হচ্ছে সেটাই, ওয়েস্ট প্রোডাক্ট থেকে টক্সিক মেটেরিয়াল তৈরি হচ্ছে, এই মরবিড মেটেরিয়ালটা অ্যাকুমুলেশন হলে আমার ডিজিজ তৈরি হচ্ছে। বেসিক যে কনসেপ্ট রয়েছে ন্যাচুরোপ্যাথি, সেটা হচ্ছে মরবিড মেটেরিয়াল, অ্যাকুমুলেশন অফ মরবিড মেটেরিয়াল। তারপরে তারপরে কি, এই মরবিড মেটেরিয়ালটা যাচ্ছে কোথায়, যাচ্ছে কিভাবে, সে পথ কোথায়, রাস্তা কি, রাস্তা সেই ব্লাড, রক্ত দিয়ে ছড়াচ্ছে। রক্তটা কি করে হলো, কারণ আমার মেটাবলিজম ঠিক হয়নি, আমার ডাইজেশন ঠিক হয়নি, আমার সেই এই এই গন্ডগোলের জিনিসগুলোকে বইতে বইতে নিয়ে যাচ্ছি, ছড়াতে ছড়াতে নিয়ে যাচ্ছি, একটা মুটে দুর্গন্ধযুক্ত জিনিস, পচা ধচা জিনিস কাঁধে করে নিয়ে যাচ্ছে। সে কোত্থেকে নিয়ে যাচ্ছে, তার ইন্টেস্টাইন থেকে, সেইটা কনভার্ট হচ্ছে ব্লাডের মধ্যে যাচ্ছে, ব্লাড সেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তার সমস্ত ভাইটাল অর্গানসে আর বিভিন্ন রকম সেলে। অ্যাজ এ রেজাল্ট মরবিড মেটেরিয়াল আমার অ্যাকুমুলেশন হচ্ছে। দেন আরেকটা আছে লোয়ার ভাইটালিটি, এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় টপিক, লোয়ার ভাইটালিটি। কি, কাজ করতে ইচ্ছে করছে না, মন চাচ্ছে না আজকে কিছু করতে, আমার মনটা আজকে কিছুই করতে ইচ্ছে করছে না, আজকে আমি পড়বো না, আজকে গিয়ে কি হবে বাড়িতে, থাক আজকে না পড়লে কোনো অসুবিধা নেই, আজকে না ক্লাসটা করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে চলছে তো, আমি পেরে যাবো, আজকে একটু ঘুমিয়ে পড়ি। আমার আত্মশক্তি, ইচ্ছা শক্তি কম হয়ে যাবে। আমি যদি ভাবি আমি করব, আমি এখনই করব, আমি করতে পারবো,
এখানে কিন্তু আমার 30% ডিজিজ চলে গেল। যদি আপনি কখনো আপনারা যারা এই মধ্যে আছেন যখন কাউন্সেলিং করবেন অন্য লোকে, নিজের তো অনেক সময় নিজে বুঝতে পারেন যে আমি কতটা লেজি আমি নিজে বুঝতে পারবো না, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা যখন অন্যকে কাউন্সেলিং করবেন সে বলবে, দেখবেন আমার না মাঝে মাঝে ইচ্ছে করে না কিছু করতে, একটু বসে থাকি, আর কালকে অনেকক্ষণ কাজ হয়ে গেছে, আজকে থাক, আজকে সকালবেলা দেরি করে উঠি, একটু ঘুমাই, ল্যাচ খাই, ব্রেকফাস্ট বাদ দিয়ে দিই, লাঞ্চে যা হবে একবারে কিছু একটা খেয়ে নেবো, রাতের বেলা আজকে উঠবো না। এইটাই হচ্ছে ভাইটালিটি। আমার জীবনী শক্তিটা আস্তে আস্তে, এনার্জি লেভেলটা, কাজ করার উদ্যমতাটা কমে যাও, এটা কিন্তু একটা বেসিক জিনিস। এটা দিয়ে বুঝতে হবে, আমি যখন এই ধরনের ক্যারেক্টার লোকেদেরকে আপনি ডিল করবেন বা জানবেন, তখনই দেখবেন যে ওর আইদার ওর ডাইজেশনাল প্রবলেম রয়েছে, পুরো ফুল এনার্জি পাচ্ছে না। আমরা এনার্জি পাই থেকে ফুড থেকে, ফুডটা প্রপারলি ওর ডাইজেশন হচ্ছে না, দ্যাটস সে এনার্জি পাচ্ছে না। এনার্জি পাচ্ছে না বলে কিন্তু ওর এই অ্যাক্টিভিটি গুলো বাড়ছে, লেথার্জি বাড়ছে। এইটা হচ্ছে, এই তিনটে হচ্ছে মেইন কজ। নেক্সট, এটা একটু আগেই বললাম কি নেচার কিউর ডাজ নট বিলিভ ইন দ্য স্পেসিফিক কজ অফ দ্য ডিজিজ অ্যান্ড এর স্পেসিফিক ট্রিটমেন্ট। কোনো একটা নির্দিষ্ট রোগ নেই আর তার নির্দিষ্ট কোনো ট্রিটমেন্টও নেই, রোগটাও নির্দিষ্ট নয়, ট্রিটমেন্টটাও নির্দিষ্ট নয়, কারণ আমরা জানি রোগটা কেন হয়েছে, সেই তিনটে কারণ থেকে হয়েছে। মরবিড মেটেরিয়াল রয়েছে বডির মধ্যে কোনো কারণে, আমার ব্লাডের কোনো ইম্পিউরিটিস রয়েছে কোনো কারণে, আমার লোয়ার ভাইটালিটি প্রবলেম রয়েছে। আমার এই তিনটে যদি ঠিক থাকে তাহলে হয়েছে। এই তিনটের কারণে আমার কোনো স্পেসিফিক কোনো কারণ নেই, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পেসিফিক কোনো কারণ নেই, সেটাই বলা হয়েছে ফ্যাক্টর ইনভলভ। নেক্সট স্লাইড। সমস্ত ডিজিজ and their cause and the treatment are same due to the single cause. Single cause-টা কি? সেই একটাই, আমার ডাইজেশনটা ঠিক মতো হচ্ছে না, আমার আহারটা ঠিক মতো হয়নি। আমার আহার ঠিক মতো হলে, আমার ডাইজেশন ঠিক মতো হলে আমার এটা হতো না, আমার বডিতে মরবিড মেটেরিয়াল জন্মাতো না, বিষাক্ত জিনিস জন্মাতো না, থাকতো না। এই বিষাক্ত জিনিস থাকার কারণেই কিন্তু আমার বিভিন্ন রকম ডিজিজ ম্যানিফেস্ট হচ্ছে, এবং সেই জন্যই ট্রিটমেন্ট প্রসেসও সেম হবে। নেক্সট স্লাইড। হ্যাঁ, এখন আরেকটা জিনিস বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ডেভেলপমেন্ট অফ অ্যাকুমুলেশন অফ মরবিড মেটেরিয়াল। এতক্ষণ আমার যা ছিল সেটা হচ্ছে আমার ভেতরকার মেটেরিয়াল, আমি যা খাচ্ছি তা থেকে আমার মরবিড মেটেরিয়াল তৈরি হচ্ছে সেটা। এবার কিছু কিছু এক্সটার্নাল কিছু জীবাণু রয়েছে, থ্রু নস্ট্রিল, থ্রু মাউথ, থ্রু এক্সটার্নাল অরিফিস যেগুলো রয়েছে, যেগুলো ওপেনিং রয়েছে। কটা রয়েছে আমাদের ওপেনিং? আমাদের বডির ওপেনিং কটা রয়েছে? আমাদের বডির ওপেনিং রয়েছে কি? দুটো কান, দুটো নাক, একটা মুখ, আর চোখ, আর জেনেটেলিয়া, আর টোটাল কটা? 9টা। এই যে অর্গান গুলো রয়েছে, আর সবচেয়ে বড় জায়গা আপনি যেটা বললেন স্কিন, ত্বক, এই জায়গাগুলো দিয়ে বাইরে থেকে ব্যাকটেরিয়া বা জীবাণু আমার শরীরে যেতে পারে, এবং সেই জীবাণুটা গিয়ে আমার রোগ তৈরি করতে পারে। এতক্ষণ যেটা বলা হচ্ছিল যে বডি আমার ভেতরে নিজের মরবিড মেটেরিয়াল তৈরি করছে, কিন্তু এখানে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ডেভেলপমেন্ট। যদি কোনো কিছু মরবিড মেটেরিয়াল, পচন জিনিস হয়, ব্যাকটেরিয়া কখন গ্রো করে, কখন আসে, কখন পছন্দ করে? আপনার একটা জিনিস, একটা মাংসের টুকরো রেখে দিলেন, 10 দিন রেখে দিলেন, এরপরে কি হবে? দেখবেন ওর মধ্যে সাদা সাদা পোকা জন্মাচ্ছে, যেহেতু ফ্লেশ রয়েছে, সাদা সাদা একদম ম্যাগট তৈরি হয়। যেমন ডায়াবেটিক লোকেদের আমরা এটা খুব বেশি পাই, ডায়াবেটিক ফুড যাদের হয় তাদের ওখানে পুজ জমে যায়, পুজ হওয়ার পর ওখানে পোকাও হতে হয়। যখন এগুলো রেগুলার ক্লিন না করা হয় তখন দেখবেন যে ম্যাগট ফর্ম হচ্ছে, সাদা সাদা কিলবিল করছে। এমনি কোনো জিনিস, পশু পাখি মরে তো থাকে, একটু জাস্ট আশপাশে চারপাশটা দেখবেন, দেখবেন সাদা রকম একটা পোকা হচ্ছে, ম্যাগট ফর্ম করছে। ম্যাগট ফর্মের মেইন কারণ কি? ম্যাগট ফর্মের মেইন কারণ কি? এর মধ্যে হচ্ছে কোনো টক্সিক মেটেরিয়াল এর মধ্যে আছে, সেই অ্যাসিডিক মেটেরিয়াল, সেই টক্সিক মেটেরিয়াল থেকে একটা পোকা তৈরি হয়, একটা ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে। ব্যাকটেরিয়াল গ্রোথটা হওয়ার জন্য একটা পচনশীল জিনিস দরকার, সেই পচনশীল জিনিস থেকেই ব্যাকটেরিয়াটা তৈরি হচ্ছে। ব্যাকটেরিয়া পরে একটা ইনসেক্টের রূপ হচ্ছে। তো সেই জন্য আমি যে বডিতে এতদিন ধরে জমিয়ে রেখেছি
মরবিড মেটেরিয়াল, সেই মরবিড মেটেরিয়াল কাকে আকৃষ্ট করছে? কাকে আকৃষ্ট করেছে? বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাসকে আকৃষ্ট করেছে। তার মানে কি তখন ব্যাকটেরিয়া ভাইরাস যদি এয়ারে থাকে সেটা বডির ভেতর ঢোকার চেষ্টা করছে। এই এই যে বদ্ধ ঘরটা, এই বদ্ধ ঘরের মধ্যে যদি আমি এখন অ্যানালাইসিস করি, সমস্ত রকম জীবাণু রয়েছে। টিউবারকুলোসিসের জীবাণু থেকে ধরে, এখন যদি বলেন ম্যাক্সিমাম এইডস অব্দি জীবাণু থাকতে পারে, থাকতেই পারে। এখন বলবেন আমার তো হচ্ছে না, আপনারা বলবেন আমার তো হয়নি, কিন্তু এর মধ্যে হয়তো একজনের টিবি হবে। কেন হবে? কারণ হচ্ছে তার মধ্যে যে ইমিউনিটিটা থাকা দরকার, টিবি ব্যাকটেরিয়াকে রেজিস্ট করার জন্য যে শক্তিটা থাকা দরকার সেটা নেই। আমার মধ্যে আছে তাই আমার হয়নি। আমার মধ্যে অন্য কোনো রোগের হয়তো সেই রেজিস্ট পাওয়ারটা নেই বলে সেই রোগটা হচ্ছে, কিন্তু টিবিটা হচ্ছে না। এই কারণে আমি তার এগেইনস্টে যুদ্ধ করতে পারি। আমার বডিতে সেই পাওয়ারটা রয়েছে যে আমি যার সঙ্গে যুদ্ধ করে ওকে পরাজিত করতে পারি। আমার সঙ্গে আমি একটা, আমার সারা শরীরে আমি কতগুলো সৈন্য তৈরি করে রেখেছি, যারা বাইরে থেকে যাই আসবে তাদের সঙ্গে ফাইট করে দেবে। সৈন্যরা ফাইট করে যদি জিতে যায়, আমার সৈন্যরা যদি জিতে যায়, আমি যদি জিতে যাই, আমার কোনো রোগ হবে না। যদি আমি না জিততে পারি, যদি আমি না জিততে পারি কি হবে? আমার দুর্গটা অন্য কেউ দখল করে নেবে, যেটা আমাদের ইতিহাসে সবাই জানি। দুর্গকে রক্ষা না করতে পারলে সেই দুর্গকে যে আক্রমণ করে তার হয়ে যায়। সেই রকমই আমার যে শরীর রয়েছে, শরীরের দুর্গটাকে যদি আমি রক্ষা না করতে পারি ব্যাকটেরিয়া ভাইরাস থেকে, তাহলে সেই রোগটাই আমার হবে। এখানে শুধু ব্যাকটেরিয়ার কথাই বলা হয়েছে, এখন আরো অনেক কিছু ইমপ্রুভ হচ্ছে। এখনকার দিনে এটা যেটা ওনারা কনসেপ্ট ছিল সেটা অনেক পুরনো, সেই 1800 শতাব্দী। তাই শুধু ব্যাকটেরিয়া না বলেছে, আমরা হলে ভাইরাসও বলতাম, আমরা হলে আরো নতুন যে এখন মাইক্রোবস গুলো সেগুলো বলবো। এখনকার দিনে দাঁড়িয়ে এখনকার আমরা রিসার্চে আরো বেশি আসছে, সেজন্য ওখানে শুধু ব্যাকটেরিয়া ডেভেলপমেন্ট বলছে। বাইরে থেকে যা যা পরে বডিতে ঢুকছে সেটা সব ব্যাকটেরিয়া, সেটাও মরবিড থেকেই তৈরি হচ্ছে, এবং মরবিড ওটাকে আকৃষ্ট করছে ঢোকার জন্য, এবং সেই জন্যই আমার ডিজিজটা তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কিছু নেই সেরকম। ট্রিটমেন্ট হোল পার্সেন্টকে, মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ট্রিটমেন্ট না করে পুরো ব্যক্তিটাকে চিকিৎসা করতে হবে। কি আমাদের এটা তো প্রসেসটাই রয়েছে। আহ আমি যেই রোগটা হয়েছে সেই রোগের উপর কোনো রাগ করে লাভ নেই, কারণ সেই রোগটা কেন হয়েছে আমার শরীরে, আমার শরীরে কোনো ডিজিজ কেন হয়েছে, আমার শরীরে অ্যালার্ম কেন বাজছে, বা কারণ আমার শরীর আমাকে খুব ভালোবাসে। আমার শরীর বাইরের লোককে ভালোবাসে না, আমার শরীর আমাকে ভালোবাসে। সেই জন্যই কোনো কিছু এলেই জানান দিচ্ছে, অ্যালার্ম বাজাচ্ছে, কি গো তোমরা সব জাগো, আমার একটা প্রবলেম হচ্ছে। তো সেই জন্য ডিজিজ আমাদের শত্রু নয়, ডিজিজ আমাদের ভালো করতে চায়, রোগ আমাদের ভালো করতে চায়, সেই জন্য অ্যালার্ম বাজায়, প্রথম সিমটম গুলো দেয়, সাইন গুলো আমাদেরকে কলিং বেল গুলো বাজাতে থাকে, বাজো বাজো, ওঠো ওঠো। এখনো যদি সচেতন না হও, তোমার কিন্তু ডিজিজ আসছে। কোন ডিজিজের মিনিমাম, মানে সর্বনিম্ন হলে 2 to 3 days আগে, নাহলে সর্বোচ্চ হলে 1 month, 3 months, 6 months এর আগে কিন্তু কোনো ডিজিজ অ্যালার্ম দেয় আমাদের বডিতে যে আমি আসছি, আমি আসছি। অ্যালার্মটা শুনেই আমরা শুরু করে দিই হুটপাট, তখন আর প্রপার ট্রিটমেন্ট করা যায় না। কিন্তু ওইটা শুনেই যদি ওইটা অ্যালার্ম, প্রথম ফার্স্ট অ্যালার্মটা যদি দিয়েই যখন দেয়, তখন শুধু আমরা বুঝতে পারি যে ট্রিটমেন্ট করতে হবে। আমরা যদি বেসিক জিনিসগুলো চেঞ্জ করে ফেলি, আমাদের কিন্তু ডিজিজ অব্দি যাবে না। যখনই আমার শরীরে ফার্স্ট অ্যালার্ম দেবে, সেইটাতেই যদি আমরা আমাদের বডিটাকে, ওই আমাদের 4টে স্তম্ভ বলা হয়েছে সেগুলো যদি রেকটিফাই করে নিই, আমাদের কিন্তু ডিজিজ অব্দি পৌঁছতে দিল না। তো সেই জন্য কোনো রোগ, কোনো কিছুই আমাদের কাছে কিন্তু একটা শত্রু নয়, এনিমি নয়। তারা তারা আমাদের ভালো চায়, আমার শরীরের ভালো চায় বলে তারা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে, অ্যালার্ম বাজাচ্ছে যে এইবার তোমাদের ভাবা উচিত। আমার ওপর এতদিন, আমি যে রেগুলার, আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ওঠার পর আপনি কি দেখেছেন আপনার হাতে এখানে কিছু হয়েছে কিনা, কিছু বডির সম্বন্ধে কোনো ইনফরমেশন আছে? না, আপনি দেখেছেন আমি ঘুম থেকে উঠেছি, দাঁত মেজেছি, খাবার খেয়েছি, বেরিয়ে পড়েছি, আর এসে পরের সিনে চলেছি, কিন্তু এতক্ষণ অব্দি কিন্তু আপনার শরীরে কোনো কিছু আপনাকে জানান দেয়নি। কিন্তু যাওয়ার সময় আপনি এটা হোঁচট খেলেন, কেনে আঙ্গুলের পেছনে একটুখানি কেটে গেল, ওরে মারে কি ব্যথা রে, সারাক্ষণ যেতে যেতে কেনে আঙ্গুলের এতটা বডির পার্টের একটা ছোট পার্ট, তার একটা ছোট পার্ট, একটা অংশ ব্যথা লাগলো, সারাক্ষণ মনে করতে করতে যাবেন। এটাই হচ্ছে সিমটম, এটাই হচ্ছে সাইন।
যে আপনাকে জানান দিচ্ছে যে আমি ওটা, তুমি এটা আমার যত্ন নেওনি বলে আমি হোঁচট খেয়েছি বলে আমার ওখানে রক্ত বেরিয়েছে বলে তুমি ওটা প্রপার ট্রিটমেন্ট করো, তাহলে আমি ঠিক হয়ে যাব, আমি তোমাকে আগের মতো সাপোর্ট দেবো, যাতে তোমার কোনো রকম মানে বোধগম্যই হবে না আমি তোমার শরীরের সঙ্গে লেগে রয়েছি। যারা স্পেকটিকালস পরে, যারা চশমা যারা পরে, তারা কিন্তু বুঝতে পারে না যে আমার নাকে একটা চশমা রয়েছে, কারণ ইউজড হয়ে যায়, এটা বডি পার্ট হয়ে যায়। যখন এটা খুলে রাখা হয় কি যেন একটা নেই, হয়তো ভুলে গেছে, খুঁজে বেড়াচ্ছে, কি যেন একটা নেই মনে হচ্ছে। সাপোজ এখন আমাদের সঙ্গে খুব হয়, মোবাইলটা যদি না থাকে, কি যেন একটা নেই আমার সঙ্গে, কেমন খালি খালি লাগছে, ওজনটা মনে হচ্ছে কমে যাচ্ছে, কেন? কারণ এটা আমার সঙ্গে থাকে, সবসময় থাকে। এটা যখন বিগড়ে যায়, সারা পৃথিবীতে গিয়ে এটাই ঠিক করতে হবে, আজকের দিনে মানে কাজই হচ্ছে, মেইন এজেন্ডা হচ্ছে আমার এটা ঠিক করতে হবে, বিকজ এটা ইজ আমার লাইফের পার্ট। সেরকমই প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা আমাদের বডির এক্সট্রিমিটি সমস্ত খুবই ইম্পর্টেন্ট। ওইটার মধ্যে কোনো কোথাও যদি কোনো সমস্যা হয়, ও কিন্তু অ্যালার্ম বাজিয়ে আমাদেরকে জানায়, তোমরা জাগো, তোমরা আমার আমার কোনো একটা সমস্যা আসছে। তো সেই জন্য এইটা, তাই আর কিছু না, ন্যাচারাল পাওয়ার, হিলিং পাওয়ার, আমরা বডি নিজেই নিজেকে তৈরি ঠিক করতে পারে, বডিকে সময় দিতে হয়, বডিকে পর্যাপ্ত ফুয়েল দিলেই হয়ে যায়। বডির ফুয়েল হচ্ছে খাবার, খাবার, প্রপার থিঙ্কিং প্রসেস, প্রপার ডেলি রুটিন, এই 4-5টা করলেই ঠিক হয়। নেক্সট স্লাইড। একটু আগেই বললাম এটা, ইটস অ্যাকিউট ডিজিজ, আওয়ার ফ্রেন্ড নট আওয়ার এনিমি। আমাদের কোনো রোগ, আমাদের ডিজিজ আমাদের কখনো শত্রু হতে পারে না, এটা হচ্ছে আমাদের বন্ধু মিত্র। এটা আমাদের আগে জানান দেয় কি করে আমাদের বডিটাকে হিল করা যায়। ক্রনিক ডিজিজ such as heart disease, diabetes, asthma, kidney disease are the outcome of the wrong treatment or the special of the acute disease. এই যে পয়েন্টটা, এইগুলো কিন্তু ক্রনিক ডিজিজের আন্ডারে ফেলেছে। ক্রনিক ডিজিজ কেন হয়েছে? কারণ হচ্ছে কুম্ভকর্ণ, প্রথম অ্যালার্ম বেজেছে, থাক ও একটু পরে উঠে যাবে। সেকেন্ড অ্যালার্ম বেজেছে আমাদের ঘড়িগুলোতে, আমাদের ছোটবেলায় স্কুল যখন স্কুল লাইফে কানের পাশে একটা ঘড়ি দিয়ে দিত মা, ঘড়িটা প্রথম অ্যালার্ম, বন্ধ করে ঘুমিয়ে পড়া। সেকেন্ড অ্যালার্ম 5 মিনিটে উঠবো, থার্ড অ্যালার্ম এক্ষুনি উঠছি, ফোর্থ অ্যালার্ম লেট। এই জিনিসটা হচ্ছে ক্রনিক ডিজিজ, এটাই হচ্ছে ক্রনিক ডিজিজ। আগে আমাদের অ্যালার্ম গুলো ছিল, অ্যালার্ম গুলোকে আমরা কি করেছি? ইগনোর করেছি। লোয়ার ভাইটালিটি পাওয়ার, অ্যালার্ম গুলোকে আমরা ঠিক মতো মনোযোগ দিতে পারিনি, তার কারণে এটা কিন্তু বডি চেষ্টা করেছে নিজেকে নিজে ঠিক করে নেওয়ার, করেছে সে সে যেভাবেই হোক, রেনাল ফেলিওর হোক, কিডনি ডিজিজ হোক, হার্ট ডিজিজ হোক, হার্টটাকে ডিজিজ হওয়া সত্ত্বেও হার্টকে যদি আমি প্রপারলি ট্রিট করতে পারি, সে নিজেই নিজের বাইপাস তৈরি করতে পারে। এটা এখন প্রুভেন যে আমরা যদি কোনো কারণে ডিজিজের অ্যালার্ম পাই, সেটাকে তখন সেই ব্যক্তি যদি নর্মাল লাইফস্টাইল মডিফিকেশন, খুব বলছে, আমরা এতদিন ধরে বলে এসেছি শোনা যায়নি, এখন অ্যালোপ্যাথিরা খুব বেশি মনোযোগ দিয়ে বলছে কি করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করলে ডিজিজ আপনার আর ফিরে আসবে না। এতদিন বলছে কোনো রোগ কোনোভাবে ট্রিটমেন্ট করা যায় না, এটা ঠিক, কোনো মেডিসিনে কোনো রোগ ঠিক হয় না, সে অ্যালোপ্যাথি হোক, সে আয়ুর্বেদ হোক, কোনো মেডিসিনে কোনো রোগ ঠিক হয় না। রোগ ঠিক হয় কি? নিজেকে নিজের ঠিক করার জন্য শরীরকে তৈরি করতে পারলে শরীর ঠিক হবে। শরীরের ভেতর ইটসেলফ সমস্ত পাওয়ার গুলো রয়েছে, শুধু যে যার দরকার কি, একে পর্যাপ্ত ফুয়েল দিলে সে আবার জ্বলে উঠবে। আমাদের ডাইজেশনটা 3 রকম, নর্মাল, মিডিয়াম আর হচ্ছে হাই। এই মিডিয়াম আর হাই, এই দুটোর প্রপার ট্রিটমেন্ট করতে পারলে, নর্মাল যদি থাকতে পারে, তাহলে কিন্তু আমার বডির খাবারের যে এসেন্ট পার্টটা, যে সত্য গুণাত্মক যে পার্টটা, সে পার্টটা তৈরি হবে এবং সেই পার্টটা আমার সারা শরীরে ছড়িয়ে পড়বে। আমার সারা শরীরে যখন কোনো জিনিসের সত্য গুণ, সত্য পোর্শনটা পৌঁছে যাবে, তখন কিন্তু ফুল বডির সমস্ত সেলগুলো নিউট্রিশন পাবে। সমস্ত সেলগুলো যখন নিউট্রিশন পাবে, তখন কিন্তু আমার টক্সিক মেটেরিয়াল থাকবে না। এখন কিন্তু মডার্ন সায়েন্স ওটাই বলছে যে আপনার সেলে যখন ফুড প্রপারলি যাচ্ছে না, যখন সার্কুলেশন ঠিক মতো হবে না, যখন এর এক্সক্রিয়েশন ঠিক মতো হবে, যদি হয়, তাহলে সেল ডিভিশন ঠিক হবে, সেল আবার ঠিকঠাক মতো তৈরি হবে, সেলের গঠন ঠিক হবে, সেল ভেঙে যাবে না। ক্যান্সার কি? এটা হচ্ছে এক্সেসিভ সেল গ্রোথ, এক্সেসিভ সেল ডিভিশন, প্রপারলি গ্রোথ, সেল ডিভিশন প্রপারলি গ্রোথ হচ্ছে না সেল ডিভিশনের, সেই ইমপ্রপার গ্রোথ থেকে আমার এটা হচ্ছে।
জাস্ট লাইক টিউমার আর এই ক্যান্সারের টিউমার, খুব একটা তো পার্থক্য না, বিনাইন আর ম্যালিগনেন্ট এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। সেলগুলো, একটা সেল ভাঙছে, সেলের ধর্মই ভাঙা, সেলের ধর্মই একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে চারটে সেল, চারটে সেল থেকে আটটা সেল, আটটা থেকে 16টা, 16টা 32টা, এরকম করে সেল ডিভিশন হোক। কিন্তু এই সেল ডিভিশনটাই যদি সেলে যা যা হওয়া দরকার সেটা যদি হলো না, তাহলে কি হবে? সেই সেলটা দিয়ে আমার আর কোনো কাজ হবে না। এখন একটা নতুন ট্রিটমেন্ট হয়েছে, নতুন নয়, তাও 20-25 বছর হয়ে গেছে। আমরা একটা অ্যানোমালি স্ক্যান করি প্রেগনেন্ট লেডিদের, 20 সপ্তাহের মধ্যে একটা টেস্ট করি। কি দেখি সেটা? দেখি বাচ্চা যেটা উম্মের ওই মধ্যে রয়েছে তার কি কি ঠিক হয়েছে কিনা, তার নাক ঠিক হয়েছে, নেজাল ব্রিজ ঠিক হয়েছে কিনা, ঠোঁট ঠিক হয়েছে কিনা, হার্ট ঠিক হয়েছে কিনা, বাকি এক্সট্রিমিটি গুলো ঠিক হচ্ছে কিনা, জেনেটিক কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমি দেখতে পাচ্ছি বাচ্চা যখন মার পেটে থাকছে। তো ওই জিনিসটাই যদি আমরা দেখি যে ইমপ্রপার হচ্ছে, তখন আমরা কি বলি? টার্মিনেশন করে দাও, না হলে এটার সমস্যাগুলো হবে, তোমার হোল লাইফ তোমাকে তাকে নিয়ে চলতে হবে। তা এটা কি, এটাও কিন্তু আমার সেল যে ডিভিশন হচ্ছে কোনো জায়গায়, এই জেনেটিক গঠন, এতক্ষণে কিন্তু আমি জিনে ঢুকছি, ডিএনএ তে যদি কোনো জায়গায় মিউটেশন হয়ে রয়েছে, সেল যে ডিভিশন হওয়ার কথা ছিল যেরকম করে, সেটা হলো না। সেটার জন্য মেন দায়ীকে সেই আমার 4টে স্তম্ভের আহার, বিহার, বিচার, আর হচ্ছে বিচার কি বললাম, আহার, আচার, অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো আমি যদি প্রপারলি জিনিসগুলো করতে পারি, আমার এই প্রবলেম গুলো আসবে না, আমার শরীরে ডিজিজটা আসবে না। সেল ডিভিশনটা প্রপারলি হবে, যেভাবে সেল ডিভিশন হওয়ার কথা সেভাবেই হবে। নেক্সট স্লাইড। There is a great healer. এতক্ষণ এটা নিয়েই বলছিলাম। এই বলছে যে বডি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু প্রিভেন্ট ইটসেলফ ফ্রম দ্য ডিজিজ অ্যান্ড দ্য রিজন হেলথ। এই এই যে প্রিভেন্ট ইটসেলফ কি করে করলো? হঠাৎ করে প্রিভেন্ট ইটসেলফ কি করে করলো? প্রিভেন্ট কেন হলো? এতক্ষণ ধরে তো বলছে আমার যদি রোগটা হয়েই গেল, লোকটা অ্যালার্ম দিয়ে দিল, লোকটা আমার শরীরে হয়ে গেল রোগটা, তাহলে আমি আমার কি করে প্রিভেন্ট করবো? আমি যদি প্রথম থেকেই ভাবি, যখন আমার সাইন সিমটম আসছে, সাইন সিমটম কোন ডিজিজের ফার্স্ট কোশ্চেন, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদ হোক, প্রথম কথা হচ্ছে ডিজিজ আপনাকে সাইন এবং সিমটম দেবে। সিমটম আপনি এসে বলবেন আমার এই সমস্যা হচ্ছে, আমি দেখবো বডিতে চোখ পালপেবল বালবাল কনজাংটিভাইটাতে আমি দেখবো কি আছে, ঠিক আছে কিনা, অ্যানিমিয়া হচ্ছে কিনা, জন্ডিস হচ্ছে কিনা, বাকি যে ভাইটালস গুলো আমি দেখবো, সেগুলো থেকে বোঝা যাবে। এই যে সিমটমস গুলো, এই সিমটমস গুলো আমি যখনই দেখাম, প্রথম যে অ্যালার্ম গুলো হলো সেইটা যদি আমি দেখতে পারি, আমি যদি ওখান থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমার প্রিভেনশন হয়ে গেল। তাছাড়াও আমি যদি নিজেকেই, যদি আমি এতদূর যাবো কেন, আমি ওই পড়ায় যাব কেন, ওই ওই নদীতে চান করবো কেন, আমি যদি জানি ওখানে গেলে আমার এই জিনিসগুলো হবে, আমি নিজের ওয়েটাই চেঞ্জ করে ফেলবো, আমার লাইফের ওয়েটাই চেঞ্জ করে ফেলবো। আমার বডিতে যা খাওয়ার জিনিস দেওয়ার সেটা আমি ঠিক মতো করবো, যা আমার শরীরে যা যা জিনিস অ্যাকসেপ্ট করে সেগুলো আমি ভালো করে নেবো, আমার থিঙ্কিং প্রসেস চেঞ্জ করব, আমি চেষ্টা করবো অন্যকে ক্ষতি না করার, আমি চেষ্টা করবো আমার দ্বারা অন্য কেউ যাতে কষ্ট না পায়, আমি চেষ্টা করবো আমার আমার অ্যাক্টিভিটি নিজের যেমন ক্ষতি না হয়, অন্যেরও যাতে ক্ষতি না হয়, অন্যের ক্ষতি না করে আমি নিজেরও তো ক্ষতি করবো না। তো এই জিনিসগুলো করি। আমি যদি ধরুন আমি অনেকটা বেশি, যদি অনেকের এখন খুব বেশি বাইক হাই স্পিডে চালানো উচিত, চালায়, অনেকেই করে, কিন্তু তাতে কি লাভ? এই যে দ্রুত গতিতে চলা, এতদিন কেউ কিছু ভাবতো না, কিন্তু এটা আয়ুর্বেদ অনেকদিন আগেই বলে রেখেছে, আপনি যখনই কোনো দ্রুতগামী জিনিসকে চালনা করবেন, আগেকার দিনে তো বাইক ছিল না, কি ছিল, আপনি ঘোড়া, অশ্ব চালনা, যখন অশ্ব চালানো হবে তার কিন্তু কনস্টিপেশন বাধ্যতামূলক, যারা হাই বাইক চালায় তার কিন্তু কনস্টিপেশন বাধ্যতামূলক, তার লোয়ার ব্যাক পেন বাধ্যতামূলক, হতেই হবে। আনুষঙ্গিক তার মেটাবলিক ডিসঅর্ডারও আসবে বডিতে, আনুষঙ্গিক ইয়ার প্রবলেম আসবে। অনেকে যখন খুব স্পিডে চালায়, খুব বেশি কথা বলে, বেশি যখন কথা বলবেন খুব দ্রুত কোনো যান চালানোর সময়, তখন কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, নিউমোনিয়া জাতীয় ডিজিজ গুলো আপনার হবেই। অনেকে গান গায়, এরকম আমরা পেশেন্ট পেয়েছি,
যারা আমি তেমন কিছু করি না, আমার ঠান্ডা কি করে লাগে আমি বুঝতেই পারি না, সারাক্ষণ বছরে এবার অন্তত 6 থেকে 8 মাস আমি ঠান্ডায় ভুগি, আমার ঠান্ডা কিছুতেই কমে না, ওষুধ খেলে 7 দিন ঠিক হয় আবার হয়ে যায়। এই যে আমার একটা গতি রয়েছে, সেই সঙ্গে আমি যে ব্রিথ করছি, আমি যে শ্বাসটা নিচ্ছি, শ্বাসটার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা তো আমার বুকের মধ্যে হচ্ছে, মানে লামে হচ্ছে। এই এক্সচেঞ্জের যে প্রেশারটা থাকে, আমরা সেই প্রেশারটা যখনই চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু আমার ডিজিজটা তৈরি হচ্ছে। এই যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের যেই রেশিওতে আমার বেরোনো দরকার, যেভাবে আমার বেরোনো দরকার, তখন কিন্তু বেরোবে না। আপনি কখন খেয়াল করবেন, আপনি যখন দৌড়াচ্ছেন, তখন মনে হয় না কিছুক্ষণ আপনি যখন অ্যাচিভমেন্টের কাছে, আপনার যখন লাস্ট ফিনিশিং এর কাছে এসে আপনার কিন্তু ব্রিথ বন্ধ হয়ে যায়। যোগের লাস্ট পজিশনও কিন্তু ব্রিথ বন্ধ হয়ে যায়। আপনি যখন হাই স্পিডে কিছু চালান, তখনও কিন্তু ব্রিথ বন্ধ হয়ে যায়। সেক্সুয়াল পার্টের লাস্ট পজিশনে ব্রিথ বন্ধ হয়ে যায়। আপনি নতুন জিনিস দেখলেন, একদমভাবে ঘাটছেন, শ্বাস বন্ধ থাকবে তখন। এই যে ইমব্যালেন্স গুলো শরীরে হয়, যে কাজগুলো ইমব্যালেন্সের উপকার হয়, সেটা আপনি ধ্যানে বসে আপনার ইমব্যালেন্স হলো, সেটাতে উপকার হবে। কারণ এই কুম্ভকটা কেন আমরা বলি করার কথা, সেটাও কুম্ভকের সাথে রিলেশন রয়েছে, কিন্তু কুম্ভকের পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক আপনি পাবেন আপনার আসনে বসলে, নেগেটিভ দিক আপনি পাবেন আপনি যখন কোনো হেভি ভেহিকেল চালাবেন, কোনো জিনিস খুব মনোযোগ দিয়ে দেখবেন, কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে আপনি যখন ইনভলভ হবেন, কোনো অন্য কিছু যখন করবেন, তখন আপনি এটা পাবেন। সেম জিনিস। তো একই জিনিসের আপনি উপকারটা নেবেন, আপনি অপকারটা নেবেন, সেটা সবটাই আপনার কাছে। আপনি কোনটাকে একসেপ্ট করবেন, কোনটাকে ছাড়বেন। সেজন্য লাইফস্টাইল মডিফিকেশনের সুন্দর একটা উদাহরণ হচ্ছে আমাদের চতুর্স্তম্ভ, যেটা আপনাকে এখানে আমরা বলেছি। নেক্সট, পড়তে পারছেন? এখানে বলেছে যেহেতু রোগ আমাদের কোনো শত্রু নয়, সেজন্য আমরা রোগটাকে কিছু করতে চাই। আমরা কি করতে চাই, যে ব্যক্তি হয়েছে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করতে চাই। কিভাবে ট্রিটমেন্ট করব? যার সংস্কৃতে একটা কথা আছে, কোন রোগের চিকিৎসার প্রধান একটা লক্ষ্য, একটা উদ্ধৃতি রয়েছে, সেটা হলো নিদান পরিবর্জনম। নিদান মানে কি? নিদান মানে, এখন চলতি ভাষায় নিদান মানে হচ্ছে কোনো কিছু বিধান দেওয়া, নিদান। দ্যাট ইজ নট। নিদান মিনস কজ। যেই কারণে যেই রোগটা হচ্ছে আপনার মনে হচ্ছে, সেই কারণটাকে অফ করুন সবচেয়ে আগে। সব প্যাথির প্রথম মূল কথা নিদান পরিবর্জনম। যে কারণে মনে হচ্ছে আপনার এই ডিজিজটা হচ্ছে, সেই কারণটাকে সেই মুহূর্তে অফ করুন। এটাও তাই বলছে, কোনো একটা রোগকে আমরা ট্রিটমেন্ট করছি না, আমরা মানুষকে ট্রিটমেন্ট করছি। সেই মানুষটার এই রোগটা এলো কেন, ট্রিটমেন্ট পরে। প্রধান হচ্ছে তার কারণ কি সেটা খোঁজা। সবার কাছে তার সলিউশন রয়েছে, আপনারা নিজেরাই নিজের সলিউশন নিয়ে বসে আছেন, শুধু কেন করতে পারছেন না? কারণ আপনারা কজটা জানেন না, নিদানটা জানেন না, কারণটা জানেন না। কারণ যদি জানতে পারবেন, আপনার ডিজিজ আর্ধেক করে ঠিক হয়ে যাবে। রোগ ঠিক করার সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে, আপনার যে কারণে রোগটা হয়েছে সেটাকে তুলে নিন, তাহলে রোগ চলে যাবে। যেই জিনিসটা রোগের কারণে বেড়েছে, সেই বায়ুপিত্ত কফের যেই জিনিসটা বেড়েছে, সেই জিনিসটা নর্মালে আনুন। নর্মাল কি করে আনবেন? বিপরীত ধর্মী জিনিস দিন, আনুন। এটাই ট্রিটমেন্ট। এর বাইরে ট্রিটমেন্টের কোনো ভাষা নেই, কোনো কথা নেই, কোনো কিছু নেই। যার যেটা দিয়ে রোগটা তৈরি হয়েছে, তার বিপরীত ধর্মী জিনিস দিন, সেটাই তার চিকিৎসা। এটা বলছে নেক্সট কোয়েশ্চন, এটা পরবর্তী সময় এসে যাবে আমার পড়ানোতে, ফিজিক্যাল মেটার। আচ্ছা, এটা হচ্ছে ডিজিজ বা থেরাপির মূল কারণটা কি? ট্রিটমেন্টের কারণ কি? ট্রিটমেন্ট কেন করব? ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে একটা মানুষকে মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি তার সেই বডিটাকে ফ্রি ফ্রম দ্য ডিজিজ, ফ্রি ফ্রম দ্য মরবিডিটি। তাহলে সেটাই হচ্ছে সুস্থ ব্যক্তির শরীরের লক্ষণ, এবং সেটাই সুস্থতা। ট্রিটমেন্টই ওটা। তার কি করতে হবে? ফিজিক্যালি, মেন্টালি এন্ড স্পিরিচুয়ালি তার ডিজিজ থেকে তাকে ফ্রি করতে হবে, ফ্রি ফ্রম ডিজিজ।
এইটা করলেই তার ডিজিজ ট্রিটমেন্টটা হবে। তো সেখানে এখানে বলছে নেচার কিওর ট্রিটস physical, mental, social and the spiritual, all four aspects at the same time. এই চারটে অ্যাসপেক্টেই কাজ করবে একসঙ্গে, আলাদা করে ফিজিক্যাল প্রবলেমের জন্য কাজ করবে না, আলাদা করে এখন ফিজিক্যাল প্রবলেম শেষ হয়েছে এখন মেন্টাল প্রবলেম ঠিক করবো, এবার সোশ্যাল প্রবলেম ঠিক করবো, তারপর স্পিরিচুয়াল প্রবলেম, তা নয়, সবগুলো একাধারে একসঙ্গে আমাকে ট্রিটমেন্ট করার প্রসেস হচ্ছে এই ন্যাচুরোপ্যাথির জন্য আলাদা কোনো কিছু নেই। ডিজিজ মিনস সাইকোসোমাটিক, শরীর এবং মানসিকতা দুটো মিলেই কিন্তু রোগ তৈরি হয়। যে কোনো শুধু শরীর মাথা ঠিক আছে কিন্তু শরীরে রোগ হয়েছে এরকম কোনো রোগ আপনারা পাবেন না। তো সাইকোসোমাটিক ডিজিজ ঠিক করার জন্য শুধু শরীরের জন্য এই ফিজিক্যাল পোর্শনটা, আর বাকি এখান থেকে শুরু করে এই স্পিরিচুয়াল, এই যে যতগুলো মেটেরিয়ালের কথা বলেছে সবগুলো কিন্তু আমাদের মানসিক। এইখানে আরেকটা জিনিস সুন্দর পাবেন, আমাদের যোগে মানে যোগ মানে এটারও অরিজিন ফর্ম, রোগের 9টা কথা বলা হয়েছে, কি 9টা আমাদের অবস্ট্রাকশন বডিতে বলা হয়েছে। এই 9টা অবস্ট্রাকশন কিন্তু তার মধ্যে অনলি একটা অবস্ট্রাকশন শুধু শরীরে, বাকি যে 8টা অবস্ট্রাকশনের কথা যোগ বারবার বলছে সেটা সবগুলোই, বাকি 8টা অবস্ট্রাকশন মেন্টাল, অনলি হচ্ছে শরীরে, সেটা হচ্ছে ব্যাধি। বাকি যে আদিগুলো রয়েছে সেগুলো সব মেন্টাল কারণ মেন্টাল অবস্ট্রাকশন। নেক্সট, ন্যাচুরোপ্যাথিতে কখনোই কোনো মেডিসিন ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয়? আমরা যে পঞ্চমহাভূতের যে 5টা এলিমেন্টের কথা বলেছি, পঞ্চমহাভূতের 5টা এলিমেন্ট কথা বলেছিলাম, কি 5টা এলিমেন্ট? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, 5টা। এই 5টা মেটেরিয়ালকে, 5টা জিনিসকেই আমরা ট্রিটমেন্টের টুল হিসেবে ব্যবহার করব, চিকিৎসা করব এই 5টা জিনিস দিয়ে। এবার চিকিৎসা কাকে করব? চিকিৎসা কি সবসময় রোগীকেই করব? দুটো কনসেপ্ট, ফার্স্ট ডিজিজ যাদের হয়েছে তাকে ট্রিটমেন্ট করতে হবে, 2 যা বডি সুস্থ রয়েছে কিন্তু সেই সুস্থতাকে যাতে সুস্থতা বজায় থাকতে পারে সেই জন্যই ট্রিটমেন্ট করা হয়, সেটাও একটা ট্রিটমেন্ট। এই দুজনকেই আমরা ট্রিটমেন্ট করবো, একটা হচ্ছে সুস্থ ব্যক্তিকেও ট্রিটমেন্ট করব আর যে অসুস্থ বা ডিজিজ হয়েছে যার তাকেও আমরা ট্রিটমেন্ট করব। কি প্রসেসের মাধ্যমে? 5টা এলিমেন্ট যে রয়েছে এই 5টা এলিমেন্টের মধ্যে যা যা যিনি এলিমেন্ট গুলো পাচ্ছে সেগুলোকে আমরা টুল করে আমরা ব্যবহার করব। এটা আগেই বলা হয়েছে, গান্ধীজি বলছে রাম নাম হয়েছে একটা চিকিৎসার টুল হিসাবে আমরা ব্যবহার করব। এই যে ভাইব্রেশন, এই যে গায়ত্রী মন্ত্রের যে ভাইব্রেশন, ওমের যে ভাইব্রেশন নিয়ে এখন অনেক রকম রিসার্চ চলছে। আমি যখন ওম করব আমার যে শরীরের যেই ভাইব্রেশন গুলো হচ্ছে আমার কিন্তু সেই ভাইব্রেশনটা একটা এখন টুল অনেকগুলো বেরিয়েছে, আপনার বডিতে অনেক রকম ডাই দিয়ে ডাইটা পাস করিয়ে দেওয়া হয়, সেখান থেকে যায় সেই জায়গাটা জ্বলে ওঠে, মানে আলো হয় এবং সেখান দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো অবস্ট্রাকশন থাকলে সেই ডিজিজটা ধরা পড়ে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম টেস্টের একটা প্রসেস ডায়েরি। সেই রকমই আমি যদি কোন ভাইব্রেশন বডিতে ছড়িয়ে দিতে পারি, ওই ভাইব্রেশন গিয়েও কিন্তু যদি আমার ওই স্কেলে ধরা পড়ে তাহলে বোঝা যাবে কোন পোর্শনে গিয়ে প্রবলেমটা রয়েছে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? আমার যে আমরা ভাইব্রেশন যাওয়ার জন্য এয়ার নিই, যদি কন্ডাক্টর জিনিস থাকে কোনো যন্ত্রের মাধ্যমে নিয়ে যাই, এই যে ভাইব্রেশনটা হচ্ছে আমার চারপাশে কিন্তু আমার একটা ভাইব্রেশন হচ্ছে, আমার এই ভাইব্রেশনটা ঠিক করার জন্য আরেকটা ভাইব্রেশন দিয়েও সেটা চেক করতে পারে। দেখবেন আগের অনেক মনীষীদের কথা, আপনি ওনার এরিয়ার মাঝখানে এলে সামনে এলেই কিন্তু কাঁচা চিঠার মতো আপনার পুরো ইনফরমেশন ওনার কাছে চলে আসবে। যেমন এখন দেখেন না রোবট কি করছে, আপনি সামনে এলেন আপনার সব ডেটা গুলো দিয়ে দিল, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার আধার কার্ড যেমন আমি আপনার কাছে দিলে আমার কাছে পুরো ডিটেলস এসে যাবে। আপনি এখানে থাকেন, আপনার বাবার নাম এই, আপনার মা ওখানে থাকে, আপনার এই এখানে থাকে, আপনার এই ওজন এই, আপনার হাইট এই, আপনার 5টা আঙ্গুলের ছাপ এই ছাপটা ওখানে ব্যবহার করা হয়েছিল, সেখানে ব্যবহার করা হয়েছিল, এইটা ওখানে ব্যবহার করেছে, যে ডেটাটা আপনি পাচ্ছেন সেম ডেটাটা কিন্তু আপনার যদি ভাইব্রেশনটা ঠিক থাকে বা ভাইব্রেশনটা ওপেন করতে পারেন তাহলে আপনি ওই ডেটাটাই ওই জিনিসটাই আপনি কিন্তু একজন মানুষের করতে পারেন। আপনারা মানে একটু ইনফরমেশন নিলে এটাও পাবেন যে এরকম অনেক লোক আছে যার কাছে গেলে, যার একটা নির্দিষ্ট সীমানার মধ্যে এলে সে কিন্তু বুঝতে পারে।
সে আপনাকে পুরো ডিটেলস, আপনার ডিটেলস বলতে পারবে। এটা বুজরুকি বিষয় নয়, এটা হচ্ছে আমার ভাইব্রেশন যেটা হবে। আমি যখন আমার যখন ক্লক গুলো, তিনটে ক্লক গুলো অ্যাক্টিভ হবে, তখন আমি কিন্তু এই বুঝতে পারবো। কি বললেন বুঝতে পারলাম? ঘড়ি, अपना टाइम जब आएगा तब सब कुछ हो जाएगा। তো টাইমের জন্য যে ঘড়িটা লাগবে, সেই ঘড়িটা যদি ঠিক মতো হয় তাহলে হয়ে যাবে। আমি নিজেকে এত ভালো রিসেপ্টার তৈরি করব, মানে রিসেপ্টার, মানে কোনো ভাইব্রেশন আমি নিতে পারবো এবং সেই ভাইব্রেশনটাকে আমি বের করতে পারবো, তাহলে কিন্তু অনেক কিছু সলিউশন। আর এইগুলো রিসেপ্টার তৈরি করার জন্য নিজের বডিকে তৈরি করতে হয়। সেই বডিকে তৈরি করার জন্য কি এই ধরনের নামগুলো রয়েছে। এখন খুব চল প্রচলন রয়েছে, গায়ত্রী মন্ত্র সবাই চেন্ট করছে, ঠিক মতো করতে পারছে না, ভুলভাল হচ্ছে, প্রবলেম হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, জ্ঞান হারাচ্ছে, গান ফাটছে, আলাদা ব্যাপার। তো এই জন্য কিন্তু উনিও কিন্তু বুঝতে পেরেছিলেন, এই ব্যক্তিও বুঝতে পেরেছিলেন। এই ব্যক্তিকে এখন আমাদের ফাদার অফ নেশন বলা হয়, এবং এই ব্যক্তিকে ন্যাচুরোপ্যাথির ফাদার বলা হয়, যেহেতু উনি আবার ভারতবর্ষে এটাকে আবার পুনরুজ্জীবিত করেছেন, রিসার্চ করেছিলেন। প্রপার সার্চ উনি করেননি, প্রপার সার্চ করেছিল আগের ঋষি মুনিরাই, সার্চ। আর উনি হচ্ছে অনুসন্ধান, আবার সেটাকে নতুন ভাবে খাতা খুলেছেন, নতুন করে ফাইলটাকে ওপেন করেছেন। আগেই ছিল এগুলো, এটা যখন আমার দেশে ছিল পাত্তা দিতাম না, কিছু নেই, ওসব কিছু নেই, বুঝলো কি। এটা যখন ঘুরে এলো তখন এর অনেক দাম হয়ে গেল। সাপোজ আপনি আয়ুর্বেদকে কজন পাত্তা দিচ্ছে? এই রিসেন্ট গোটা 10-15 বছর, 15 বছর হলো আয়ুর্বেদ নিয়ে এত মাতামাতি। আগে কিছু লোক, শুধু মুষ্টিমেয় কিছু লোক এর পৃষ্ঠপোষক ছিল, মুষ্টিমেয় কিছু লোক এটা নিয়ে কাজ করতো, এখন সবাই করে। কারণ কি? কারণ এখন এত ভাবে এটা ছড়িয়েছে। কিভাবে ছড়িয়েছে? লোকের মাধ্যমে ছড়িয়েছে। লোকের মাধ্যমে কি করে ছড়িয়েছে? যেহেতু কোনোভাবে এটাকে রাজা দিয়ে, রাজা যিনি আছেন তার পৃষ্ঠপোষক হয়েছে বলেই এটা উনি এখন এত ভাবে ছড়াচ্ছে। তার আগে ছোট ছড়া ছিল না, ছিল ছিল এই আয়ুর্বেদটাই যখন মুঘলরা নিয়ে গিয়ে বাইরে চলে গেল, তার আগে যারা বর্গীয় এলো তারা চলে গেল, বিদেশে চলে গেল, সেখান থেকে গেল মুসলিমের কাছে, কান্ট্রি গুলোতে গেল, সেখানে গিয়ে ইউনানি হয়ে যখন ফিরে এলো, ইউনানি নতুন কিছু জিনিস, বেসিক থিং সেম, বেসিক থিং সেম, নাম চেঞ্জ হয়েছে। আমাদের আয়ুর্বেদে ওপেন জিনিস, সবকিছু ওপেন। কারণ কি? অঞ্চল ভেদে সবকিছুর নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এইখানে এই গাছটাকে এই হিসাবে চেনেন, যদি বৈদ্যকুলের কাছে আসেন তাহলে বলবে এই গাছটা এই নামে পরিচিত। আপনি আরো 10 কোষ দিয়ে সরে গিয়ে আপনি যদি আরেকটা গ্রামে যান তখন বলবে এটা এই গাছটা এই নামে পরিচিত। তো সেই জন্য চেঞ্জ হবে। সেই রকমই এই ইউনিয়নেটাও তাই। আপনি যখন অন্য বিদেশ, পারস্য থেকে আবার আবার আরব হয়ে আবার ফিরে এলো, তখন ইউনানি হয়ে গেল, তখন একটা দাম হয়ে গেল। সেম জিনিস ন্যাচুরোপ্যাথিও তাই, এটা ছিল, এটাকে আবার নতুন করে রিওপেন করা হচ্ছে, এটা নতুন করে অনুসন্ধান করা হচ্ছে, রিসার্চ করা হচ্ছে। এটা ছিল, ইটস এ পার্ট। যোগকে তৈরি করা হয়েছিল চিকিৎসা করার জন্য না, এগুলোকে তৈরি করা হয়েছিল চিকিৎসা করার জন্য না, এগুলো সবগুলোকে তৈরি করা হয়েছিল কি নিজের আপলিফমেন্টের জন্য। সেই জন্য শুধু এতগুলো রোগের মধ্যে একটাকে রোগ হিসেবে ধরা হয়েছে, বাকি যে প্রতিবন্ধকগুলো ধরা হয়েছে, যেগুলোকে দিয়ে অবস্ট্রাকশন তৈরি হচ্ছে শরীরের, মনের, সেগুলো সব মেন্টালটাও ধরা হয়েছে। এই কারণেই ধরা হয়েছে। আমরা সবাই আমাদের ব্রেনের মাত্র 20% আমরা ব্যবহার করছি, বাকি 80% অধরাই রয়ে যাচ্ছে। সেইখানটায় যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না। আমাদের শরীরের সমস্যা নিয়েও অনেক কিছু এগোনো যায়। আপনি বলবেন আমার কেনেও গেলে চোট হয়েছে বলে আমি 7 দিন শুয়ে আছি, কারো হয়তো কিডনি ফেলিওর হয়ে কাজ করছে অনেক বছর। আপনার নাক ফাটলে কেউ বাড়িতে শুয়ে থাকবে, নাক ফাটলে আমাদের প্লেয়াররা দেখবেন সে ঠিক মাঠে গেম কমপ্লিট করবে, খেলা কমপ্লিট করবে, প্রাইজ নেবে, তারপর বাড়ি ফিরবে। কেন? শরীর ছাড়িয়েও কিছু ওপরে কিছু আছে। আমার শরীরকে আমি পিছনে ফেলেও এগিয়ে যেতে পারবো, কারণ আমার সেই যদি মাইন্ড সেট আপ থাকে, আমার যদি সেই রকম মানসিক শক্তি থাকে, আমি শুয়ে বসেও ভালো রেজাল্ট করতে পারবো, আমি শুয়ে বসেও জানতে পারবো। কিন্তু একজন একটা হাঁচি মারলো 3 দিন স্কুলে এলো না, এটাও হতে পারে, এটাও হতে পারে।
তো সবটাই নিজের নয়, যে লোয়ার ভাইটালিটি আমার করতে হবে, আমার জীবনী শক্তিটাকে বাড়াতে হবে। এটার জন্য আলাদা কিচ্ছু নেই, বাইরের কোনো কিছু এলিমেন্ট নয়, নেই যে আমি এটা করলে ওটা বেড়ে যাবে। রিভাইটাল পাওয়ার পাওয়া যায়, নতুন অশ্বগন্ধার ট্যাবলেট এসছে, শিলাজিৎ বেশি খেলে ঠিক হয়ে যাবে, নো। আমার ছেলে বাড়িতে বসে দামি দামি ড্রিঙ্কস খেয়ে, দামি দামি ওষুধ খেয়ে, দামি দামি ফল ফ্রুটস খেয়ে যা অবস্থা, আর অজপাড়াগের ওই ছেলেটা যে 3 বেলার মধ্যে 1 বেলা ভাত খেয়ে আমার ছেলের সঙ্গে আমার ছেলের স্পিডে ওর ছেলে, ওনার স্পিড বেশি থাকবে। কারণ কি? সে করার ইচ্ছে আছে, সে করতেই হবে, তার সে জানে আমাকে এটা ছাড়া সেকেন্ড অপশন নেই। বাট আমাদের কাছে সেকেন্ড অপশন আছে, সেজন্য আমি এটা করতে পারছি না। যেদিন আমি মনে করবো আমার কাছে আর সেই সেকেন্ড অপশন নেই, আমাকে আমার মতোই করে ঠিক করতে হবে, তখন কিন্তু আমার নিজের ভাইটাল পাওয়ারটাই নিজে নিজে ইমপ্রুভ করবে। আমাদের গ্রাফটা ঠিক এরকম করে উপরে উঠে যাবে, কারণ আমার মধ্যেই আমার হিলিং পাওয়ার রয়েছে, আমার মধ্যেই আমার হিলিং পাওয়ার রয়েছে, এছাড়া আর কিছু নেই। থ্যাংক ইউ। আর আছে এখানে বেসিক কিছু জিনিস দেওয়া হলো, এই পোমাগ্রেনেট খেলে ব্লাড ঠিক হয়, এগুলো এগুলো পরে নিয়ে আমরা আলোচনা করে নেব, এগুলো কিছু নেই। নেক্সট। এবার যে 5টা এলিমেন্ট বলেছি আমি ন্যাচুরোপ্যাথিতে, 5টা এলিমেন্ট কি সেগুলোকে আমরা ট্রিটমেন্ট টুল হিসাবে নিয়েছি। সেগুলো কি ট্রিটমেন্ট? একটা হচ্ছে মার থেরাপি, কি পৃথিবী তত্ত্ব, কি স্থিতি তত্ত্ব, মার থেরাপি। দেন হাইড্রোথেরাপি, হাইড্রোথেরাপি কি অপগুণ, কি জল। তারপরে কি, আমি এটা পরে বলছি আর এটা পরে বলছি। এটা বলছে অগ্নিতত্ত্ব, সানবাথ, কেমোথেরাপি যেটা আছে সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। এইবার হচ্ছে নেক্সট হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম আর এয়ার বাথ যেটা বলছে সেটা কিসের জন্য বলুন তো? মরুত তত্ত্ব। মরুত মানে কি? এয়ার। মারুতি নন্দন কাকে বলে? হনুমানজিকে। কেন বলে? পবন পুত্র কাকে বলে? যার জন্য বলে তাকেই মারুতি নন্দন বলে, একই জিনিস। সেই রকমই এয়ারটা আমার শরীরে, এই এয়ার এর গতিকে যদি ঠিক মতো নির্ধারণ করতে পারি বা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমার শরীরে টক্সিক মেটেরিয়াল কম জমা হবে। আমি যদি আমার পুরো লাং ফিলটাকে আমার ব্যবহার করতে পারি, শ্বাস নেওয়া এবং ছাড়া। কখনো কি দেখেছেন আপনি যখন এক জায়গায় বসে আছেন, খুব শ্যালো ব্রিথ করছেন, খুব হালকা ব্রিথ করছেন, অনেকক্ষণ পরে একটা মনে হলো বড় একটা ব্রিথ করছেন, এরকম হয়েছে তো? খেয়াল করা হয়নি? আজকে থেকে খেয়াল করুন, দেখবেন বসে রয়েছেন, এমনি যদি কোনো কাজ না করে চুপচাপ বসে রয়েছেন, আপনার ব্রিদিংটা খুব স্লো হচ্ছে, স্লো হচ্ছে, স্লো হচ্ছে, স্লো হবে। 20 থেকে 22টার পরে আপনার একটা বেশ বড় ব্রিথ হবে। আমি যদি সবগুলো ব্রিথই যতটা সম্ভব নর্মালি নিই, তাহলে আমার শরীরে অক্সিজেন লেভেল বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যাবে। অক্সিজেন লেভেল বেড়ে গেলে আমার কিন্তু আমার ব্রেনটাও অ্যাক্টিভেট হবে, কারণ এর কিন্তু দুটো জিনিস লাগে, এর খাওয়া দুটো। সারা বডির অনেক কিছু খাওয়া লাগে, গয়নাগাটি, শাড়ি, জামা, অনেক কিছু লাগে, কিন্তু এর দুটো জিনিস লাগে। একটা হচ্ছে সুইট, মিষ্টি, মিষ্টি মানে কি? গ্লুকোজ। এর আর লাগে অক্সিজেন, O2। এই দুটো জিনিস ঠিক মতো হলে এটা চলে যাবে। এর দুটোই চাহিদা, ওর বেশি কিছু চাহিদা নেই, ও পুজো পুজো অত কিছু চায় না। ও দুটো জিনিস চায় সারা জীবন ধরে, সারা বছর ধরে, যতদিন আমি আছি ততদিন আমার দুটো জিনিস দিলে হবে। এক হচ্ছে আমার গ্লুকোজ দিতে হবে। গ্লুকোজ কোত্থেকে পাবো? আমি যা খাবো, আমার খাওয়ার থেকে সেই সপ্তগুণ এসে গেল, প্রপার যে ডায়েট রয়েছে সেখান থেকে। সেইটাই কিন্তু আমার ব্রেনে সার্কুলেট হবে, সেই ব্রেন খাচ্ছে, ওটা খাচ্ছে আর কি আমার অক্সিজেন দিচ্ছে। এই দুটো জিনিস ও খায়, আর কিছু খায় না। ছোট বাচ্চা, এর কিছু খাওয়ার নেই, হচ্ছে অক্সিজেন খাবে আর গ্লুকোজ খাবে। এই যদি দুটো জিনিস ঠিকঠাক মতো ঠিকঠাক সময় আমি দিতে পারি, এই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, এই কিন্তু পুরো বডিকে তখন কন্ট্রোল করবে, পুরো বডিকে কন্ট্রোল করবে। এর কিন্তু চোখ ফোক নেই, কিছু নেই, কিছু নেই, শুধু এ কিন্তু কন্ট্রোল পাওয়ার রয়েছে। আমি কি করতে পারি, ও ভাবতে ভাবতে পারে বলে, ও কন্ট্রোল করে বলে, এই ওই বড় পাহাড়ে একটা মেয়ে, একটা ছেলে ইজিলি অত কম অক্সিজেন লেভেলে পৌঁছতে পারে, কারণ এ সেই এনার্জিটা দিচ্ছে, এ সেই ফোর্সটা দিচ্ছে, এ সেই আমাকে অ্যাড্রিনালিনটা এইভাবে ক্ষরণ করছে যে আমি এটা করবই, মরি বাঁচি আমাকে এটা করতেই হবে, এই শক্তিটা দিচ্ছে, ভাইটাল পাওয়ারটাকে আমাকে বাড়াচ্ছে। সেটা শুধু প্রাণায়াম। এই প্রাণায়ামের পারে আমি সারা শরীরটা আমার যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে আমি ব্রেন দিয়ে করে দিতে পারবো
এরকম কারো নাম মনে আছে যে সারা শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারতো না, ইভেন তার মাথাও নাড়াতে পারত? ইয়েস। কত বছর ছিল? 20 বছরের ওপরে ছিল এরকম অবস্থায়, কিন্তু সে করতে পেরেছে। পেরেছে। আমাদের সব অঙ্গ কাজ করছে, কিন্তু আমরা কিছু করতে পেরেছি? কিছু করতে পারিনি। তার ওই একটা জিনিসই ছিল। এটাই প্রুভ করে আমার এতে কেন আমাদের পূর্ব যে আমাদের শাস্ত্রকারেরা কেন শুধু বলেছে একটা ডিজিজের কথা বলেছে আর 8খানা মানসিক অবস্ট্রাকশনের কথা বলেছে। একমাত্র উদাহরণ আপনারা চোখের সামনে যদি দেখতে পান, উনি মারা গেছেন আলাদা ব্যাপার, কিন্তু চোখের সামনে যদি এই মুহূর্তে আপনাদের কাছে কোনো উদাহরণ থাকে, উনি বডির 95% কাজ করে না, কিন্তু তারপরেও কিন্তু ওনার ক্যালকুলেশন চলে গেছে, ওনার সূত্র চলে গেছে, সবই চলছে। সেই জন্য কোনো যদি মনে করেন আমার কোনো ডিজিজ হয়েছে সেজন্য আমাকে থামিয়ে দেবে, তা নয়। আমার শরীরের বাইরেও আমার কাছে ভাইটাল পাওয়ার রয়েছে। আমি আমার আমি থট প্রসেস, আমি কি করব, একে যদি ঠিক মতো চালানো যায় তাহলে আপনি অনেক কিছু আপনার 90% বেটল আপনি জিতে গেছেন। কিন্তু আমরা তো তা করি না, আমরা কি বলি হেড অফিসের বড় বাবু, বাকিটা ড্যাশ রয়ে গেল, ওইটাই বলছি। তো হেড অফিসটাই তো আমাদের গন্ডগোল করে ফেলছে না। এটাকে ঠিক রাখলে আপনি যা করতে চান, যা ভাবতে চান, আপনি সব করতে পারবেন। কারণ আপনার বডি, আপনার মাইন্ড, আপনার ব্রেন যা আছে, আপনি মানুষ থেকে মানব থেকে অতি মানব হতে পারবেন যে কোনো মুহূর্তে। জাস্ট ওইটুকু সময়। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয়ই বলুন। একদম একদম না, হবে না, একদম। এইটা একটা ব্যাপার। আপনি আমাদের এখানে অ্যাস্ট্রোলজি পড়তে পারবেন, অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা ট্রিটমেন্ট করি। আপনি একটা নির্দিষ্ট সময়ে এখানে এসছেন, আপনার একটা নির্দিষ্ট লাইফ স্প্যান রয়েছে। আপনি আপনি এই জিনিসগুলো সবগুলো ব্যবহার করতে পারেন বা নাই বা করতে পারেন। আপনার একটা স্প্যান রয়েছে, একটা লাইফ জীবনের যে সীমানাটা সেটা রয়েছে আপনার। এইবার আমাদের প্রত্যেকটা গ্রহের বডিতে এফেক্ট রয়েছে। যদি গ্রহের এফেক্ট আপনি ছেড়েই দিন, কারণ আমি আপনাকে প্রুফ করতে এই মুহূর্তে হাতে কলমে প্রুফ দেখাতে পারবো না, ক্যালকুলেশন করে আপনাকে দেখাতে হবে। আমি আপনাকে চাঁদের প্রুফটা দিই। চাঁদ আমার উপগ্রহ, অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি এটা একটা ভাইটাল পাওয়ার, যা আমার মনের কারক। এবার চাঁদের তারতম্য হলে আমার থেকে দূরে যাওয়া, আমার থেকে কাছে যাওয়ার জন্য আমার কিন্তু পরিবর্তন হয়। আমার হিউম্যান বিং এর পরিবর্তন হয়। হিউম্যান বিং কেন, সমস্ত প্রাণী জগতের পরিবর্তন হয়। কারণ ওর একটা নির্দিষ্ট পাওয়ার রয়েছে, একটা অ্যাট্রাকশন রয়েছে, যার একটা সূত্রে আমাদের তার সঙ্গে তার একটা যোগ রয়েছে। এখানে কিন্তু যোগের লক্ষণ আপনি পেয়ে যাচ্ছেন। যোগ মানে কি? দুটো জিনিস যুক্ত হওয়া। আপনি চাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেই জন্যই কিন্তু ওই সময়টা আপনার বডিতে ফ্লুইড মাত্রা বাড়ছে। আপনার বডিতে ফ্লুইড বাড়ছে, সেটা আপনার কেউ অ্যাস্ট্রোলজি বলতে হবে না। আমি আপনাকে একাদশীর দিন আসবেন যখন, তখন আমি আপনাকে বলে দেবো আপনার কিন্তু ফ্লুইড বাড়ছে, আপনার এই সমস্যাগুলো বাড়ছে, আপনার পেনটা বাড়বে, আপনার এই ডিজিজটা বাড়বে, আপনার ওই জিনিসটা অতটুকু বাড়বে। এবং এটার সঙ্গে এটাও বলতে পারবো যে এটা রিমিশন হবে এতদিন পরে, বিকজ এর এই যে আপনার এই যে কি বলবো, দুটোর মধ্যে যে টান টান অনুভব যেটা করছেন, সেটা বিচ্ছিন্ন কতদিন পরে হবে বা কতদিন লাগবে এই দুটোর মধ্যে সাম্যতা আনার, একটা ব্যালেন্স আনার, সেটাও বলা যায়। এটা আপনি যত যত চর্চা করবেন, নিয়ে পড়াশোনা করবেন, যতই ক্যালকুলেশনটা জানবেন, তত আপনার এটা বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদের লেকচারের প্রথমেই বলেছি, আমাদের হিন্দু শাস্ত্রে গণিতের প্রভাব অনেক বেশি। অ্যান্ড গণিতটা কিন্তু অ্যাস্ট্রোনমির পার্ট, অ্যাস্ট্রোলজির পার্ট। অ্যাস্ট্রোলজি ছাড়া আপনি কিছু করতে পারবেন না। অ্যান্ড রিসার্চ করুন,
তা না হলে হঠাৎ করে আমরা আপনাকে 21 বার নাম জপ করতে বলবো কেন, 21 বার এই কথাটা বলতে বলবো কেন, 108 বার বলতে হবে কেন, সূর্য থেকে আপনার দূরত্ব 108 গুণিতকের উপরে উঠবে কেন? আচ্ছা, ক্যালকুলেশন ভেরি ইম্পর্টেন্ট, যা কোনো ধর্মে নেই, অনলি আমাদের হিন্দু ধর্মে রয়েছে। উইদাউট ক্যালকুলেশনে আপনি হতে পারবেন না, আমি হতে পারবো না। এবার এতদিন পরে বলছে নেপচুন আপনার গ্রহ নয়, এখন মডার্ন সায়েন্সে বলছে ডুয়ার্ফ প্ল্যানেটের আন্ডারে পড়ছে, মানে বামন গ্রহের আন্ডারে পড়ছে। এটা কিন্তু আমাদের আগেই বলা ছিল, নবগ্রহ নেই। আচ্ছা, এগুলো সবই আছে, একটু পড়তে হবে, একটু জানতে হবে। আপনি 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 যখনই ওইটা বলছেন এই টাইমে এই ডিজিজটা হবে, ওই টাইমে ধরুন সাপোজ আপনি কি প্রেডিক্ট করছেন যে আফটার 20 to 25 ইয়ার্স এর মধ্যে আপনার এই জিনিসগুলো বাড়তে পারে, আপনার মনোকষ্ট বাড়তে পারে, আপনার শারীরিক যন্ত্রণা আসতে পারে, আপনার ঊর্ধ্বজচুগত মানে আপনার আপার ফেসে যা যা সমস্যা রয়েছে সেগুলো বাড়তে পারে, মানে ইয়ার প্রবলেম, নোজ প্রবলেম এগুলো আসতে পারে। এইভাবেই তো আপনি প্রেডিকশন করছেন। সেম জিনিসটা কিন্তু বোঝা যায়। আপনাকে আমি 3টে ক্লকের কথা বলছি, পরবর্তী সময় একদিনে একটা ক্লাসে আমি সব তো আপনাকে এক্সপ্লেন করতে পারছি না, সময় দিন, সব পেয়ে যাবেন। এই কোর্সটা মনোযোগ দিয়ে করেন, এই কোর্সটা আপনাকে 10% ইনফরমেশন দেবে, আর 90% ইনফরমেশন আপনি নিজে থেকে চেষ্টা করে পেয়ে যাবেন। ইটস এ গেটওয়ে, নাথিং এলস। এটা কোনো আপনাকে শেখাবে না। ও রাতের বেলা এসে দিনের বেলা আপনাকে করে দিয়ে চলে যাবে না, ওরও একটা মাধ্যম দিয়ে করতে হবে। সূর্য গ্রহ আপনার শরীরে আপনার মনে কি এফেক্ট ফেলবে, সূর্য গ্রহ সবাই চায়, সূর্যের যদি আপনার পার্সেন্টেজ বেড়ে যায় সেই ভদ্রলোক পাগল হয়ে যাবে, মেন্টাল ডিস্টার্ব হয়ে যাবে। রবি যার বেশি উন্নত হয়ে যায়, আপনি রবি কম আছে, রবির পাওয়ার দিয়ে দিলেন, আপনি আপনি ওকে পাথর দিয়ে দিলেন, আপনি ওকে মূল দিয়ে দিলেন, আপনি ওকে যাই দিয়ে দিলেন, আপনি রবিটাকে বাড়িয়ে দিলেন, সাইকোলজিক্যাল ডিপ্রেশন এবং সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসবে। সেম থিং, আপনি রেমেডি দিচ্ছেন কি তার এই লাইফে এটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম, কিন্তু বাইরে থেকে কোনো কিছু চিকিৎসা নয়, চিকিৎসা আপনার নিজে থেকে। তাই যদি হয় তাহলে রাবণের গল্পটা আপনাকে শোনাই। রাবণ তার ছেলে যখন হচ্ছিল মেঘনাথ, সমস্ত গ্রহগুলোকে দেখেছিল। আপনি বলতে পারেন পৌরাণিক কাহিনী, বলতেই পারেন, আমিও বলছি পৌরাণিক কাহিনী, আমি রাবণকে দেখিনি। সে সমস্ত গ্রহগুলোকে দেখে নিয়েছিল, নিজের কাছে ইয়ে করে রেখেছিল, সে বন্দি করে রেখেছিল যে আমার ছেলে হচ্ছে, আমার ছেলের সমস্ত গ্রহ একদম অ্যাক্টিভ হতে হবে। যখন এখন ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীগুলোকে ধরে রাখে, পরে ও সমস্ত বছর হ্যাঁ করতে করতে এগিয়ে যায়, সেরকম সবাই করে গেছে, কিন্তু এক্সেপ্ট ওয়ান গ্রহ, আমি বলবো না আপনাকে, সেটা আপনি বলুন। সেই তাহলে কি করে হলো? শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং ভগবান হয়ে পৃথিবীতে জন্মেছে, কিন্তু তার সেই প্ল্যানেটারি পজিশন থেকে সে কিছু করতে পারেনি। তো সে বলেছিল যা নিয়ে এসছে যেরকম আছে, আমি যদি পরিবর্তন করতে পারি তাহলে আমার পরবর্তী জেনারেশন আমার মানুষটাকে করবে। ভাববেন না, আমি তো ভাবতেই বারণ করছি কোনো কিছু নিয়ে, টেনশন করবেন কেন? এতক্ষণ পড়ার মূল মন্ত্রটা তো বুঝলেন না। আমি তো মরবিড মেটেরিয়াল নিয়ে ভাবতে বলিনি, আমি 4টে স্তম্ভ দেখিয়েছি, ওইটা নিয়ে ভাবতে বলেছি। আপনি কেন খামাখা আমার পড়ানোটাই নষ্ট করে দিলেন এতক্ষণ ধরে? হ্যাঁ, এতক্ষণ ধরে পড়ানোর মানেটাই গন্ডগোল পাকিয়ে দিলেন। এখানে এসছেন, একটু ভাবুন বেশি, প্রশ্নগুলো করার আগে একটু রিসার্চ করে আসবেন, একটু রিসার্চ করে আসবেন। সবাই হয়তো সবাই সব প্রশ্নের উত্তর আপনাকে এইভাবে ভয়েসে দেবে না, বাট এখান থেকে যা নিয়ে যাবেন ইটস আ পজিটিভ থিং। ওয়েট ফর দ্যাট, সেটার জন্য অপেক্ষা করুন ধৈর্য সহকারে, সেটা আপনি পেয়ে যাবেন। যেটা আপনি অনুসন্ধান করতে এসেছেন, আপনি সার্চ করতে আসেননি, আপনি রিসার্চ করতে এসেছেন। রিসার্চটা ভুলে যান, সার্চ করুন। রিসার্চের জন্য পিএইচডি প্রোগ্রাম আছে, আপনি জয়েন দিস। ওকে, কার কিছু বলার আছে? কোনো প্রশ্ন আছে? পরের দিন যদি কোনো প্রশ্ন থাকে, সারাদিন সারা সপ্তাহ ভাবুন, যদি কোনো প্রশ্ন থাকে লিখে আনবেন, ঠিক আছে? এটার কোনো বুকস নেই,
লাগবে না আশা করি। এটা প্র্যাকটিক্যাল বেস হবে। আপনাকে আমি বলে দেব, মুখে মুখে যেভাবে এক্সপ্লেন করব আপনার মনে মধ্যে চোখে ছবির মতো এসে যাবে। এতক্ষণ যা পড়ালাম আপনার মনে হবে আমি সব ভুলে গেছি, এটা সবটাই ভুলে যাবে, কিন্তু যা যা বলেছে সেগুলো কিন্তু আপনার মনে হবে। আমাদের শাস্ত্রে স্মৃতি এবং মেধা দুটোর কথা বলেছে, স্মৃতির কথাটার উপর খুব জোর দিয়েছে। স্মৃতিটা মানে কি? মনে রাখা নয়, মনে করার সিস্টেম, বারবার ফিরে আসা। আজকে না হয় 7 দিন পরে, না হয় 7 বছর পরে হলেও আপনার এটা ফিরে আসবে। তার জন্য কি হবে, ওটাকে খাবার টাবার দিয়ে সচেতন রাখতে হবে। আপনাকে যদি এটা নিয়েই ভাবেন, এটা নিয়েই থাকেন, এটা আপনার মনে থাকবে। মানে একটা লাইনে পড়েছিলেন না, বহন করতে হবে না, এটা আপনার বাহন করে নিন, এটা আপনার সঙ্গে থাকবে। এটাকে মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে না। তবে শান্ত হয়ে যেটা বলা হচ্ছে, যা দেখানো হচ্ছে সেটা দেখুন। একটা ছবি যদি আপনার চোখে মাথায় থেকে যায়, সেই ছবিটা থেকে আপনি ইলাবোরেট করে পুরো সেন্সটা পেয়ে যাবেন। তারপরেও যদি কিছু লাগে আমি আপনাদের দেব। খাতা খুলুন, পুরোনো প্রসেসে চলে আসুন, পুরোনো প্রসেসে চলে। ছবি তোলার দরকার নেই, ছবি তুলে পারবেন না, ছবি তুলে জানবেন না। এই জিনিস বেসিক জিনিস। আজকে আমি এটা নেক্সট দিন তো আমি এক এক করে সবগুলো পড়াবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।